আমি আসলে কিছুটা খুব অভিভূত যে আমার মতো একটা অত্যন্ত নগণ্য মানুষের কথা শোনার জন্যে তরুণরা এসছে, বিশেষত আমার মনে হচ্ছে আমার বয়স টয়স কমে গেছে। তো তুষার এবং রুমেল আমার অত্যন্ত প্রিয় কমরেড, আমার একই বড় লড়াইয়ের তারা আমার সঙ্গী, এবং একই সঙ্গে আজকে যারা বাংলাদেশে এত বড় ঘটনা ঘটিয়ে দিয়েছে সে তরুণরা, তারা প্রত্যেকেই আমার অত্যন্ত স্নেহভাজন, এবং বিভিন্ন সময়ে অনেক কঠিন সময়ে আমরা গেছি, কঠিন সময়ে বহু বিষয় নিয়ে আমরা তর্ক বিতর্ক করেছি, এবং আমি বারবার বোঝাতে চেষ্টা করেছি, তারাও বুঝেছে যে আসলে বাংলাদেশে থেকে একটা বড় ধরনের ঐতিহাসিক ঘটনা ঘটবার শর্ত দীর্ঘকাল ধরে তৈরি ছিল, এবং এটা আমরা বলে গেছি। যদি সেই ক্ষুদ্র ঐতিহাসিক কৃতিত্ব আপনারা আমাকে দিতে চান তো আমি অতটুকুই মানব, কিন্তু এই বিপ্লবে, এই গণ অভ্যুত্থানে পৃথিবী কাঁপিয়ে দেওয়া এই ঘটনার নায়ক তরুণরা। আমাদের বাংলা ভাষায় স্ত্রীলিঙ্গ নাই, তরুণ বলতে ছেলে এবং মেয়ে উভয়কে বোঝায়। আমি তরুণী বলতে পারতাম, কোনো অসুবিধা নেই, এটা বাংলা সংস্কৃতি, আর সংস্কৃতি থেকে কিন্তু দীর্ঘিকার এসছে। এই জন্য অনেক সময় অনেকে বোঝে, আমাকে ভুল বোঝে যে আপনি তরুণী বলেন না কেন, তার মেয়ে, সত্যি তো কথা। কারণ এই বিপ্লবে, এই গণ অভ্যুত্থানে অত্যন্ত শক্তিশালী ভূমিকা রেখেছে আমাদের মেয়েরা। এবং এটা নিশ্চয়ই লিখতে হবে। আমার একটা ছোটো একটা পোস্ট ছিল, আমি একটা ছোটো একটা ছড়াও লিখেছিলাম, যেহেতু আমি খুব থিওরিটিক্যাল কাজে প্রচণ্ড ব্যস্ত ছিলাম বলে করিনি, কিন্তু আপনারা যদি আমাকে জানেন, আমাদের তরুণ মেয়েরা যদি আমাকে চেনে, আমার একটা ক্ষুদ্র কবিতার নাম আছে, কর্তৃত্ব গ্রহণ করো নারী, এবং দে আর কামিং। পায়ের আওয়াজ পাওয়া যায় মেয়েদের, তারা আসছে এবং তারা সারা দুনিয়াকে দেখাবে বাংলাদেশকে জিনিস। তো আমি এই যে অসম্ভব গর্ববোধ করছি এখন দাঁড়িয়ে, কিন্তু যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব এটা অনেক অনেক আমাদের জন্য অনেক সংকটপূর্ণ। আমরা থিওরি নিয়ে আলোচনা করব, আমাদের কাছে মনে হবে যে আমরা তত্ত্ব নিয়ে কথা বলছি। আমি বহুদিন নিন্দিত ছিলাম, হঠাৎ দেখায় তত্ত্ব দিয়ে কি বিপ্লব হয়? হ্যাঁ, তত্ত্ব দিয়ে বিপ্লব হয়। প্রথম আমাদেরকে বুঝতে হবে আমরা তাত্ত্বিক স্বচ্ছতা ছাড়া কখনোই আমরা এত বড় ঘটনা ঘটাতে পারবো না। আমার যে সাহিত্য সম্পর্কে, আমি যে কিছু লেখালেখি করি, সাহিত্য সম্পর্কে আমার যে ধারণা, এটা লেনিন হলো আমার আদর্শ সাহিত্য সম্পর্কে। লেনিন খুব কম বয়সে, যখন তার 24-25 বছর বয়স, একটু ভেবে দেখেন, এই বয়সের একটি তরুণ ছেলে ও ধরে নিয়েছে লিখে সে রুশ দেশে বিপ্লব করবে। দারুণ কথা, অদ্ভুত ব্যাপার। ফলে আমাদের এখানে সাহিত্যের ধারণাটা কিন্তু বিকৃত। সাহিত্যের ধারণাটা অদ্ভুত ব্যাপার, যে সাহিত্যর সঙ্গে রাজনীতি কোনো সম্পর্ক নেই। সাহিত্য যদি নতুন জগৎ তৈরি করতে না পারে, নতুনভাবে আমাদের কল্পনা করতে না শেখায়, এবং আমাদের বিভিন্ন বদ্ধমূল ধারণাকে ছত্রভঙ্গ করে দিয়ে নতুনভাবে চিন্তা করতে যদি সহায়তা না করে, ওই সাহিত্য দিয়ে করবো কি আমি? এটা কোনো লাভ নেই যে সাহিত্য করে। তাহলে তরুণদেরকে বুঝতে হবে যে তত্ত্ব চিন্তা বা দর্শন, এবং একই সঙ্গে এই মাঠের কাজ, যেটা আমি বলি মাঠের কাজ। আমি একটু পানি দিলে এটা নেই, আমি ঠিক আছে, আমি একটু আস্তে আস্তে ছোট ছোট কয়েকটা ধারণা, বর্গ কেমন আলোচনা করব, ছোট ছোট ধারণা। এবং এই বর্গগুলো আলোচনা কেন করব? এই বর্গগুলো যদি আমরা আলোচনা না করি, প্রতি বিপ্লবটা কিন্তু জয়ী হয়ে যাবে যদি আমি বুঝতে না পারি। ওরা কিন্তু একটার পর একটা কার্ড খেলবে। এগুলোকে কিন্তু মোকাবেলা করতে হবে আমাদেরকে। একদিকে আমাদের চেতনা দ্বারা, যদি আমরা এই ধারণাগুলো স্পষ্ট না থাকে, আমরা ক্রমাগত বিভ্রান্ত হব। এই যে আমি এখন বলছি যে সাংবিধানিক প্রতি বিপ্লব বলছি আমি, এটা কিন্তু ঘটেছে যেহেতু সংবিধান কি এর সম্পর্কে আমার ধারণা পরিষ্কার না। আমাদের অধিকাংশেরই
ধারণা বাংলাদেশে, যেহেতু ইতিমধ্যে সংবিধান সবসময় তারা আমাদেরকে দেখিয়েছে রাষ্ট্র চালাতে হলে সংবিধান লাগে, একটা লিখিত কাগজ লাগে। ওই লিখিত কাগজেই সমস্ত ক্ষমতার কেন্দ্র। বাংলাদেশে সেই লিখিত কাগজ অনুযায়ী শেখ হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা একমাত্র ক্ষমতাধর, আর কিছু নেই। কিন্তু আপনি কি পড়েছেন বাংলাদেশ সংবিধানকে? বাংলাদেশের সংবিধানে এটা সাংবিধানিকভাবেই কিন্তু ফ্যাসিস্ট একনায়কতন্ত্র কিন্তু প্রতিষ্ঠিত, যদি পড়েন দেখবেন কেমন। এই জন্য আমরা বলি না 70 অনুচ্ছেদ বদলাতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, আসলে তা না। কনস্টিটিউশনটা তৈরি করা হয়েছে যেন একটা ফ্যাসিস্ট একনায়কতান্ত্রিক একটা ব্যক্তির হাতে ক্ষমতা কেন্দ্রীভূত থাকে। কিন্তু আমরা কিন্তু ধরে নিচ্ছি যে সংবিধানটি খুব গুরুত্বপূর্ণ রাষ্ট্রের জন্য, দেশের জন্য, সমাজের জন্য। আমি তরুণদেরকে সংবিধান পড়ে পড়ে বিপ্লব করে গণঅভ্যুত্থান করেছে। আমাদেরকে আমাকে একটু সংবিধান পড়ে কি লেখা আছে নাকি, তারপরে গিয়ে আমি যাবো কালকে আন্দোলন করেছেন আপনারা? ছিল না কখনো। ওকে, তাহলে প্রথম কথা আপনাদের মানতে হবে, বুঝতে হবে তরুণদের এখনও সংবিধানটা আছে, সাংবিধানিক প্রতিবিপ্লবটা চলছে, প্রতিবিপ্লব কিন্তু ঘটে গেছে ইতিমধ্যে। আমরা কিন্তু প্রতিবিপ্লবের মধ্যেই কিন্তু এখন আছে। এটাকে কারেক্ট করতে হবে, এটাকে শুধরাতে হবে আমাদের। কী করে শুধরাবো? এটা শুধরাতে হলে এই কনসেপ্টগুলো, এই ধারণাগুলো, এই কী বলবো, আইনি বর্গ এবং তত্ত্বগত বর্গ দুটোকে আমাদেরকে পরিচ্ছন্ন ধারণা থাকতে হবে আমাদের, কেমন। তারা আমাদের তরুণরা যে বিপ্লবটা করেছে, তাদের নেতৃত্বে যে বিপ্লব ঘটেছে, তারা সংবিধান মেনে হয়নি, ঠিক আছে। তারপর যখন ঘটে গেল তখন তারা বলা শুরু করলো যে একটা তো সাংবিধানিক ধারাবাহিকতা লাগবে, বললো না তারা? তারা আমাদেরকে কোথায় ঢুকিয়ে দিল, কী নামে ঢুকিয়ে দিল? ঢুকিয়ে দিল সাংবিধানিক ধারাবাহিকতার নামে। একই কথা কিন্তু তারা এর সাথে সময় বলেছে। ফলে বিভ্রান্ত হবেন না কখনো। এখন অধিকাংশ তরুণ, আমি যদি আজকে আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা কারা কারা মনে করেন যে কোনো সংবিধান ছাড়াও দেশ চলতে পারে? একটু হাত তুলেন, জাস্ট আমরা। এখন হয়তো আমার কথা শুনে বুঝি, কিন্তু অনেকে মনে করে সংবিধান ছাড়া দেশ চলবে না। আচ্ছা, আমাকে বলেন যে ইংল্যান্ডে কি কোনো সংবিধান আছে? তো দেন হোয়াই? তা আমাদেরকে সংবিধানে খেলা দেখাচ্ছে কি জন্য? এইটা কেন দেখাচ্ছে তারা আমাদের? এটা তো কোনো দরকার নেই। ফরাসি বিপ্লব যখন হয়েছিল তখন এইভাবেই কিন্তু আমরা কথা শুনেছি পাবগুলোতে ভিড়ে, ঠিক আছে। তো ফলে আপনার একটু কষ্ট হবে, আমরা কোনো অসুবিধা না আমাদের। আমরা যদি সংবিধানে না মানি তো তথাকথিত এইসব কী বলে মঞ্চের ডেকোরাম মানার কোনো দরকার নেই নাকি? আমরা সব জায়গায় দেখাবো বিপ্লব, আমরা শুনতে পারবো, কথা বলতে পারবো পরস্পরের সঙ্গে। এটা আমাদের, এটাকে এরকম এই পোস্ট রেভলিউশনারি সিচুয়েশনে, এই বিপ্লবোত্তর সমাজে এটাকে বলে, এই যে এখন আমি একটা বলেছি, এটাকে বলে গঠনতান্ত্রিক কাউন্সিল। মনে রাখেন, এটা কিন্তু অলরেডি কিন্তু বাংলাদেশ গঠন শুরু হয়ে গেছে। যারা গঠন শব্দের সম্পর্কে পরিচিত নন, তারা কিন্তু গঠন শুরু হয়ে গেছে। কারণ নিশ্চয়ই আপনাদের মনে কোথাও সাড়া দিচ্ছে যে আমার আরও কিছু জানা দরকার, আগামী দিনে আমি কী করবো, এটা যে সংবিধানের কথা কী করবো, এই যে এসে যাচ্ছে আমার মনের মধ্যে নতুন চিন্তা, নতুন জিজ্ঞাসা। এই জিজ্ঞাসা আমাকে অবশ্যই বাংলাদেশকে নতুনভাবে গঠন করবার পথ আমাকে দেখাবে, এবং নতুনভাবে গঠনটা করবো আমরা সকলে। ফলে এটা কিন্তু ইতিমধ্যেই একটা গঠনতান্ত্রিক কাউন্সিল বলে লিগ্যাল ভাষায়। এখান থেকে যে চিন্তাটা বেরোবে, এখান থেকে যে আমরা সকলে মিলে যে ঐক্যমত্য তৈরি হবে, এটাই কিন্তু আগামী দিনের গঠনতন্ত্রের ভিত্তি। এরকম আরও লক্ষ লক্ষ হাজার হাজার করতে হবে, এখানে করতে হবে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে করতে হবে, বিভিন্ন জেলায় করতে হবে, বিভিন্ন উপজেলায় করতে হবে। গঠনতান্ত্রিক কাউন্সিলের মধ্যে দিয়ে জনগণ বলবে তারা কী চায়, তাদের কি অভিপ্রায় কী, তারা কী ধরনের দেশ চায়। এর মধ্য দিয়ে আমরা আমাদের আগামী দিনের বাংলাদেশ, যেটা আমাদের তরুণরা তার একটা ছবি, তার একটা অভিমুখ ঠিক করে দিয়েছে, এটাকে আমরা পূর্ণাঙ্গ জায়গা আমরা নিয়ে যেতে চাই। তো আমাদের প্রথম যেটা বুঝতে হবে যে এটা প্রতিবিপ্লব ঘটে গিয়েছে এ কারণে যে আমরা পুরো বিপ্লবটাকে দুর্ভাগ্যক্রমে বঙ্গভবন বা গণভবন যে নামে বলুন, ওখানে কিন্তু আমরা ঢুকে দিয়েছি। এটা ইতিহাসের খুব বড় একটা ট্র্যাজেডি, এই গণঅভ্যুত্থানের খুব বড় ট্র্যাজেডি এটা। কারণ আমাদের, যদি আমার লেখা যারা পড়েছিলেন, আমি যেটা চেয়েছিলাম, যেটা আমি ব্যর্থ হয়েছি, আমি নিশ্চয়ই আপনাদের কাছে অপরাধী, সেটা হলো এটাও হওয়া উচিত ছিল শহীদ মিনারে কিংবা রাজু ভাস্কর্যের সামনে
ডক্টর ইউনূস এসে বলবেন আমি জনগণের অভিপ্রায় দ্বারা নির্বাচিত প্রেসিডেন্ট, জনগণের অভিপ্রায় দ্বারা নির্বাচিত প্রেসিডেন্ট হয়েছে, ফলে পুরনো যে রাষ্ট্র ব্যবস্থা এটা আর নাই। এটা কি লিগালি অ্যাকসেপ্টেবল? ইন্টারন্যাশনাল অবশ্যই অ্যাকসেপ্টেবল, আন্তর্জাতিকভাবে অবশ্যই। সকল রেভলিউশন এভাবে হয়েছে, পৃথিবীতে সব বিপ্লব এভাবে হয়েছে। আপনি একটা পুরনো ব্যবস্থা ভেঙে গেছে, আপনি জোড়াতালি দিয়ে রাখতে যাচ্ছেন কেন? এটা ভেঙে গেছে ইতিমধ্যে। আমরা ডক্টর ইউনূসকে তরুণরা নির্বাচিত করেছি। আমি রিটায়ার্ড জাস্টিসদেরকে লোক না, আমার যদি ক্ষমতা থাকতো আমি ইমিডিয়েটলি বের করে দিতাম, নিবন্ধ মানে এটা করতাম নাই। অলরেডি ডক্টর ইউনূস যদি বলে আমি বাংলাদেশের প্রধান, যেহেতু আমাকে জনগণ নির্বাচিত করেছে। ডক্টর ইউনূস কি নির্বাচিত না অনির্বাচিত? ভেরি গুড। কারা নির্বাচিত করেছে? আমরা কারা? জনগণ। জনগণকে সার্বভৌম ক্ষমতার অধিকারী না অধিকারী না? বাস, পিরিয়ড, শেষ। তাহলে জনগণ যদি সার্বভৌম ক্ষমতার অধিকারী হয় তাহলে জনগণ যা বলে ওটাই আইন। আমি শেষ করি, আমি প্রশ্নটা লিখে রাখেন খাতায়, কেমন? আমি দেবো, আপনি আগে পুরোটা শুনতে হবে আপনাকে। তাহলে প্রথমত লিগ্যাল প্রশ্ন হচ্ছে এটা, যেটা আমরা প্রথমত লড়াই করেছি। এখন আমরা কি করতে পারতাম এটাকে, যদি আমরা এই সার্বভৌম ক্ষমতা, জনগণের সভারেন উইল যেটা প্রকাশিত হয়েছে এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, এবং এই প্রকাশের যে স্থান সিম্বলিক্যালি প্রতীকী যেটা শহীদ মিনার, এটা হিস্টোরিক্যাল কন্টিনিউটি, আমাদের দীর্ঘ যে লড়াইয়ের যে ধারাবাহিকতা, একই সঙ্গে সঙ্গে আমাদের আইনের যে ধারাবাহিকতা, একই সঙ্গে সঙ্গে আমাদের স্মৃতির যে ধারাবাহিকতা, একই সঙ্গে সঙ্গে আমাদের সমাজের যে বুদ্ধিবৃত্তিক তর্ক বিতর্কের যে ধারাবাহিকতা, তাহলে শহীদ মিনার তো খালি ইট দিয়ে তৈরি না, ওই সমস্ত ধারাবাহিকতার প্রতি। তাহলে ডক্টর ইউনূস ওখানে দাঁড়িয়ে এই কথাটা বলতেন, আমরা হিস্ট্রি এবং বর্তমানের মধ্যে একটা সন্ধি ঘটে দিতে পারতাম সিম্বলিক্যালি। আমরা এটা মিস করে ফেলেছি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা যদি ডক্টর ইউনূসকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলতাম যে এটাই আজকে থেকে বঙ্গভবন, এটাকে গ্রহণযোগ্য হতো? তো রাখি নাই কেন? বিল্ডিংয়ের মধ্যে কি ক্ষমতা থাকে না জনগণের কাছে ক্ষমতা থাকে? তাহলে আপনারা এই ভুল করলেন কেন? এই যে ধারণাগুলো খেয়াল করেন, এই যে ধারণাগুলো আপনাদের মধ্যে রয়ে গেছে, এটাই কিন্তু ফ্যাসিবাদের ভিত্তি। আমরা প্রত্যেকে এক একটা ফ্যাসিস্ট, এটা আমাদের মনের মধ্যে রয়ে গেছে। এগুলো যেহেতু আমরা চিন্তা পরিচ্ছন্ন করতে চাই না, পরিষ্কার করতে চাই না, খালি ফরামের তত্ত্ব করে, ঠিক আছে তো, নিজে কিন্তু পরিষ্কার করতে চায় না। না করার কারণে অজ্ঞানে, অজ্ঞাতসারে, জেনে বা না জেনে আমরা কিন্তু প্রতি বিপ্লবীর ভূমিকা পালন করি। তাহলে প্রথম কথাটা আমাদেরকে বুঝতে হবে যে জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী, এবং সেই সার্বভৌম ক্ষমতা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অভিপ্রায় হিসেবে ব্যক্ত হয়েছে গণ অভ্যুত্থানে। এই ব্যবস্থা আর অতীতে ফিরে যাবে না, এটাকে কিছুতেই পেছনে ফিরে নিতে আমরা দেব না। যে কোনোভাবে তুমি আমরা ফিরে দিতে চাই, কী করে যাব না? আমরা এখন আসবো যে প্রতিবিপ্লবটা কিন্তু হয়ে গেছে, তো করবো কি? ঠিক আছে, আমি আপনাদের নিশ্চয়ই অনেক প্রশ্ন থাকবে, আমি যখন শেষ করবো তখন আপনারা প্রশ্ন দেবেন, তাহলে আমার ধারাবাহিকতা থাকবে। আর অনেকগুলো কিছু টেকনিক্যাল, কিছু ফিলোসফিক্যাল, কিছু প্র্যাকটিক্যাল প্রশ্ন আসবে। তাহলে আমরা বুঝতে হবে যে সংবিধান এটা একটা চাতুরী। সংবিধান শব্দটাও চাতুরী, শব্দটা গঠনতন্ত্র। সংবিধান কারা লাগে? সংবিধান লাগে কলোনিয়াল পাওয়ার। আপনি একটা শাসিত, আপনাকে আমি শাসন করব, তো শাসন করবার জন্য আমি একটা আইন বানাবো, এটাকে বলে সংবিধান। এটা সংবিধান শব্দটা কেমন, কিন্তু ইংরেজি শব্দ কনস্টিটিউট মানে কিন্তু গঠন। এটা লিগ্যাল এবং কনসেপচুয়াল, আমরা পরিষ্কার করে মানেটা কি। তাহলে এই যে সংবিধান মানে রাষ্ট্র মানে আইন, আইন ছাড়া চলা যাবে না, আইন মানতে হবে, এটাই তো ফ্যাসিজম। এটা তো ফ্যাসিজমের ফান্ডামেন্টাল ভিত্তি, এটা হচ্ছে আইন মানতে হবে। জনগণের অভিপ্রায় কিছু, জনগণ তো বদলাবে, সে নতুন আইন তৈরি করবে, সে নতুন কথা বলবে। আচ্ছা, এখন যেটা হয়েছে সেটা হলো আমরা এখন প্রতিবিপ্লবীদের পড়ে গেছি। এই পড়ে যাওয়াটা আমরা শুরু থেকে বলেছি যে আমরা কী চাই, এই গণ অভ্যুত্থানের সর্বোচ্চ অভিপ্রায় হিসেবে যাকে আমরা নিয়ে এসেছি তিনি রাষ্ট্রপ্রধান,
এবং তিনি আমাদের অভিপ্রায়, যেমন সাঈদ মারা গেছে বুক ফিয়ে, 2 পা 2 হাত ছড়িয়ে, শহীদ হয়েছে বহু ছেলে, মুগ্ধ পানি পানি বলে মারা গেছে, তার অভিপ্রায় তিনি প্রতিনিধিত্ব করেন। কিন্তু এই অভিপ্রায়টা এখনো পর্যন্ত লেখা হয় নাই। ঠিক আছে, যদি ওরা জীবিত থাকতো, বিপ্লব সফল হতো, এটা সে লিখতে পারত, সে অভিপ্রায় লেখা হয় নাই। ফলে অলিখিত যে অভিপ্রায়টা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে, এখন সে অভিপ্রায়টা লিখতে হবে, এই তফাৎ। যদি আমরা না লিখি, এটা কি আপনাদের মনের মধ্যে নাই? আপনাদের হৃদয় নাই? আপনি কি বুঝতেছেন না কোনটা ভালো কোনটা খারাপ? আপনি কি আবার ফ্যাসিজম চান? আপনি কি শেখ হাসিনাকে ফেরত চান? তাহলে অভিপ্রায় তো পরিষ্কার। তাহলে কাজটা শুধুমাত্র লেখার কাজ। যদি আমার লিখিত সংবিধান চাই ভালো, আর যদি ইংল্যান্ডের মধ্যে হতে থাকি চাই তো ভালো। এটা আমাদের ইচ্ছা, আমরা কীভাবে চাইব, কীভাবে সুবিধা আমাদের দেশের জন্য কোনটা সুইটেবল। যেহেতু আমরা লিখিত সংবিধানে অভ্যস্ত, আমাদের কোনো আপত্তি নেই। তাহলে এবার কনসেপচুয়াল ধারণাটা বলি আপনাকে। অন্তর্বর্তী সরকার বলতে তাকেই বোঝায় যে দেশের লিখিত সংবিধান আছে, যে অলিখিত অভিপ্রায়কে লিখবা পর্যন্ত যে সময় লাগে, এটাকে বলে অন্তর্বর্তীকালীন সরকার। বোঝা গেল? ভুলবেন না কিন্তু কখনো। ঠিক আছে, ওই যে আশায় কিন্তু বিএনপি হুমকি দিচ্ছে 3 মাসের মধ্যে নাকি ইলেকশন দিতে হবে। দেখছেন, শুনছেন আপনি? একবার আপনার জোহরকে ঠেকাতে বহু কষ্ট হয়েছে আমাদের, এখন এটা কী করে ঠেকাবো? তাহলে আমাদেরকে বুঝাচ্ছেন তারা যে সংবিধান লাগবে না, বলে এরা আবার দেখেন দুঃসাহসটা দেখেন। আমি বলছি এই যে দুঃসাহস, বলতেছে ডক্টর ইউনূস নির্বাচিত সরকার না, নির্বাচিত সরকারের ওই যে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা দিতে হবে। ক্যান ইউ ইমাজিন দিস? এটা এখন এই যে গণ অভ্যুত্থানের পর এই কথা বলার সাহস হচ্ছে বাংলাদেশ। যদি আপনারা পরিষ্কার না থাকেন, এটা কিন্তু বলতে থাকবে ওরা। প্রথম তাহলে আপনাদের মাথার মধ্যে পরিষ্কার থাকতে হবে ডক্টর ইউনূস নির্বাচিত। আর যদি ভোটাভুটির দ্বারা নির্বাচিত হতো, তাহলে কী হতো? উনি মেজরিটির দ্বারা নির্বাচিত, মাইনরিটির দ্বারা নির্বাচিত না, এই তো হইতো। আর এখন তিনি কি সকলের দ্বারা নির্বাচিত। সকল, এই সকলের মধ্যে কারা অন্তর্ভুক্ত কারা না? ফ্যাসিস্টরা অন্তর্ভুক্ত না। খুব পরিষ্কার নাকি? তাহলে জনগণ কথাটারও একটা লিগ্যাল মানে আছে। আপনাদের কিন্তু কনফিউজ করবে, এই যদি নির্বাচন করা আবার আওয়ামী লীগ না থাকলে তো গণতন্ত্র হবে না। নো, এই বিজয়টা হচ্ছে ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে জনগণের অভ্যুত্থান, তাদের বিজয়। তাহলে জনগণ কারা? যারা ফ্যাসিস্ট না। আর যারা ফ্যাসিস্ট তারা জনগণ না, তারা এনিমি। এটাকে বলে পলিটিক্সের ফ্রেন্ডস অ্যান্ড এনিমি ডিস্টিংশন। পলিটিক্স সবসময় বন্ধু এবং শত্রু বিভাজন করে। ফলে আমাদের শত্রুকে ফ্যাসিস্ট শক্তি, আমাদের শত্রু সেই ফ্যাসিস্ট শক্তিকে আমরা উৎখাত করতে পেরেছি। ফলে আগামী দিনে জনগণ বলতে কোনো ফ্যাসিস্ট কিন্তু না, এই জনগণের অন্তর্গত না। জনগণের নামে আবার আমরা ফ্যাসিস্টদেরকে ঢুকাবো না, তা হবে। দেখেন, জনগণের কিন্তু প্রবলেমেটিক, ঠিক না? জনগণ বলে একটা আলুর বস্তা বলে কিছু নেই। জনগণ মাস্ট বি ডিফাইন্ড বাই হিস্টোরিক্যাল অ্যাক্ট। যে কাজটা ঘটেছে, যে পলিটিক্যাল কাজটা ঘটে গেল, যে রাজনৈতিক যেই ঘটনাটা ঘটে গেল, তার দ্বারাই কে জনগণ কে জনগণ না, এটা নির্ধারিত হয়ে গেছে। তাকে নতুন এই পৃষ্ঠা আমরা উল্টাবো না, নাকি? আপনি আর ফিরে যাবেন বিপ্লবের আগের জায়গায়, বলে হ্যাঁ জনগণ তো সবাই, হ্যাঁ জনগণ তো ছিল সে, কিন্তু সে তো আমাদেরকে গুলি করেছে আমার বুকের উপরে, ও তো আমার শত্রু, আমি কি আবার মরবো নাকি? তাহলে জনগণ কথাটাও, শব্দটা, এটা কিন্তু কনস্টিটিউটেড বাই দ্য রেভলিউশন। বিপ্লবের দ্বারা জনগণের ধারণা পরিগঠিত হয়। কেমন? এই ব্যাপারগুলো খুব গুরুত্বপূর্ণ আমাদের বুঝতে পারে। এখন আমি যে জায়গায় যাব, আমি যদি কথা বলতে হতে মেলার সময় লাগবে, ঠিক না? গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো শুধু আপনাদের কাছে বলবো, আমরা আরও অনেক প্রচুর বিষয় নিয়ে আমরা আলোচনা করতে হবে। এখন আমি যে জায়গাতে আপনাদেরকে যাবো বোঝাতে, যে ঠিক আছে আমরা তো এখন প্রতি বিপ্লবের মধ্যে পরাজিত হয়েছি। আমরা আসলে পরাজিত হই না, যদি আমরা এই যতটুকু পেয়েছি এটাকে আমরা রক্ষা করতে পারি। এখন আমাদের চলবে লিগ্যাল ব্যাটল। যারা উকিলরা আসবেন তাদের সঙ্গে আমাদের তর্ক চলবে যে আপনারা কী করে বৈধ করছেন বাংলাদেশের শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধান দ্বারা। আমরা এখন কেন অবিলম্বে চুপ্পুকে বরখাস্ত করার কথা বলছি? কারণ তিনি শেখ হাসিনার লোক, শেখ হাসিনা নিয়োজিত,
এবং সম্ভবত প্রতিদিনই তার সঙ্গে শেখ হাসিনার সঙ্গে কথা হয়, সম্ভবত। না, আপনারা হাসেন না প্লিজ, সিরিয়াস ইস্যু, সিরিয়াস পলিটিক্যাল ইস্যু, আমাদের বাস্তব কথা বলছি। হ্যাঁ, প্রতিদিন হয়, হয়তো হতেই পারে, কারণ তার অত্যন্ত প্রিয় লোক এবং আমাদের সেনাপ্রধান, ঠিক আছে, তার একটা ইতিবাচক ভূমিকা আছে, তারও কথা হয়, ঠিক আছে। এবং তারা তো তাদের ইনস্টিটিউশনগুলো তারা তাদের মধ্যে করে বিল্ড, তা তো কী করেছে, পরাজিত হয়েছে, পিছিয়ে গেছে, এখন তারা আবার কিন্তু আক্রমণের জন্য তারা তৈরি হবে। ফলে আমাদেরকে মনে রাখতে হবে যে কিছুতেই এই প্রেসিডেন্টকে রাখা যাবে না একটা মুহূর্তের জন্য, প্রথম কাজ। এটা গুরুত্বপূর্ণ, রাখা যাবে না কোনোভাবে, কোনো কাজই করতে যাবে না। দেখেন ইতিমধ্যে কিন্তু এটাকে তারা একটা এনজিও সরকার বানায় ফেলছে, দেখছেন। আর আমাদের ছেলেদের এসে টোকেন, আমাদের বাচ্চাদের ছেলেরা, তরুণরা যারা বিপ্লব করলো, ওর টোকেন আকার সাজা রেখেছে ওটাকে। না, এটা হতে পারবে না। আমাদের যদি অরিজিনালি আমরা কী করতে পারতাম, যদি আমরা এই বিপ্লবটা কমপ্লিট করতাম, আমরা একটা রেভলিউশনারি কাউন্সিল করতাম, ইয়ুথ কাউন্সিল, যারা আগামী দিনে বাংলাদেশ গঠন করবে। প্রেসিডেন্ট হবে আমাদের দ্বারা নির্বাচিত, এবং আমরা তরুণরা যে বিপ্লব করেছি, আমরা ছিলাম রেভলিউশনারি কাউন্সিল, যারা কাছে এই প্রেসিডেন্ট জবাবদিহি করতে বাধ্য থাকবে। এখন প্রেসিডেন্ট কার কাছে জবাবদিহি করে? কার কাছে জবাবদিহি করে? আপনাকে জবাবদিহি করে জিজ্ঞাসা করছে যে একে উপদেশটা নেওয়া হবে, ওনাকে কাউকে জিজ্ঞেস করছে? দিস ইজ হোয়াট আই হ্যাভ লস্ট দ্য গেম। কিন্তু যদি রেভলিউশনারি কাউন্সিল আমরা থাকতো, তাহলে কী করতাম? আমরা প্রেসিডেন্টকে বলতে পারতাম যে আমরা একে চাই না, আমরা ওকে চাই না, বা আমরা একে চাই। আমাদের থাকার দরকার ঠিক, আমরা পড়াশোনা করবো না, আমরা পড়াশোনা করবো, আমাদের কাজ আছে, আমরা আজকে আমরা বাংলাদেশকে গঠন করবো। তো বাংলাদেশকে গঠন করতে গিয়ে আপনি যদি বিভিন্ন মিনিস্ট্রিগুলো রাখেন, এই যেসব অ্যাডমিনগুলো শেখ হাসিনা বসিয়ে গেছে বিভিন্ন জায়গায়, সবচেয়ে বিপজ্জনক অ্যাডমিন কিন্তু এরা সব, অ্যাডমিন ক্যাডারে যারা আছে, এরাই কিন্তু এই ফ্যাসিজমের কিন্তু ভিত্তি, ফাউন্ডেশন, ওরা কিন্তু সকলে আছে, ঠিক আছে। সেনাবাহিনীতে কিন্তু তারাই আজকে এখনও পর্যন্ত আছে। আপনি ঠিক আছে, আপনি একটু শান্তি দিল, আচ্ছা ঠিক আছে, ডিজিএফে সরাই ফেলছি, ভালো, ঠিক আছে, আচ্ছা এসে এনএসআই চান, আচ্ছা সরাই দিলাম, কিন্তু ওদেরই লোক বসেছে। আচ্ছা, এই যে আমি কথাটা বললাম, আমি কি করে বুঝি যে ওদেরই লোক বসেছে? আপনারা কি এটা প্রমাণ দিতে পারবেন লোক বসেছে? প্রমাণ খুব সহজ, আয়নাঘরগুলো খুঁজে পান না কেন একদিন পরে, খুব সহজ প্রমাণ। আয়নাঘর তো ক্যান্টনমেন্টে ছিল, তাহলে আয়নাঘর কই? আয়নাঘরগুলো কি ভেঙে ফেলেছেন আপনারা? এই যাদেরকে মুক্তি দিয়েছে তাদের কি আয়নাঘর থেকে মুক্তি দিয়েছে নাকি বাইরে নিয়ে ফেলে দিয়েছে? তাহলে আপনারা কেন সচেতন থাকছেন? আয়নাঘরটা কই? আপনারা কেন ঢুকছেন না ক্যান্টনমেন্ট? দেখাতে হবে আয়নাঘর আমাদের কোথায় ছিল। এরাই তো আবার এই আয়নাঘরের মধ্যে আপনাদেরকে ঢুকাবে। তাহলে আপনারা কেন হুঁশিয়ার হচ্ছেন না, সচেতন না কেন? আজকে তো এই জায়গায় গেছেন, যখনই তারা ক্ষমতা একটু মজবুত করবে আবারও আয়না করে নিয়ে, এই যে ছেলেগুলা আজকে এই বিপ্লবটা করেছে, এই যে তরুণ তরুণী আমাদের ছেলেমেয়েরা যে কাজটা করেছে, এদেরকেই ধরবে। আমি তো বুড়ো হয়ে গেছি, মরে গেলে কোনো অসুবিধা নেই। কিন্তু এটা হতে হলে আমাদেরকে ঠিক সময়ে কী ধরনের রণধ্বনি আমাদেরকে তুলতে হয়, এটা আমাদের পরিষ্কার মনে রাখতে হবে। এখন দেখছি যে সাংঘাতিক চিন্তা ভাবনা সবার, ওরে নিরুনারে, ওই লোকটা বলতে থাকে ওখানে থাকলে ভালো হতো, ঠিক না, এসব আলোচনা করছে না, এগুলো করে কিন্তু ব্যস্ত রাখতেছে আপনাকে। এটা কিন্তু ফ্যাসিজম পুনর্বহাল হবার এটা কিন্তু পদ্ধতি, যে কে গেল, আরও তো ভালো লোক ছিল, এই তর্কগুলো যারা করে এরা কিন্তু এই যতটুকু অর্জন হয়েছে তাকে কিন্তু ক্ষতিগ্রস্ত করার জন্য তারা এই কথাগুলো বলে। আচ্ছা, তাহলে যদি কনসেপচুয়ালি এটা আমরা কেন এই দ্বারা প্রভাবিত হই? প্রভাবিত হই এই কারণে যে আমাদের কাছে এখনও পরিষ্কার না যে রাষ্ট্র এবং সরকার এক জিনিস না। সরকার যে কোনো সময় বদলানো যায় নাকি? যাদেরকে এখন সরকারে আছেন যারা বিভিন্ন মন্ত্রণালয়, এটাকে বদলানো যায় না, নিবেই আদেশে একটা সাইন পেলে চলে যায়। কিন্তু ক্ষমতাকে কি দস্তখত দিয়ে আপনি বাড়ি পাঠাতে পারবেন? ক্ষমতা তো আপনার হাতে নেই। ক্ষমতা যাদের কাছে তারা ঠিক করবে। তাহলে পরিষ্কার থাকবেন, সরকার এখন আমাদের, অন্যদের যা খুশি তাই তা করবে, সরকার নিয়ে আমাদের এখন মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা ক্ষমতা, পাওয়ার, সভারেন উইল অফ দ্য পিপল, জনগণের সার্বভৌম অভিপ্রায়, এটাকে আমরা কী করে প্রতিষ্ঠা করব, এটা হচ্ছে আমাদের এখনকার প্রধান রাজনৈতিক কাজ। এটাকে করানো সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ঠিক আছে না? ফলে কে উপদেষ্টা হলো কে হলো না, কার কাছে কটা মন্ত্রণালয় গেছে, এটা আমাদের ইররিলেভেন্ট, আমরা আগ্রহী না ওটা। আমরা কালকে যখনই আমাদের ক্ষমতা, আমরা আরও ধীরে ধীরে জনগণের ক্ষমতা, গণক্ষমতা তৈরি হবে, আমরা আমাদের ঠিক লোকগুলিকে খুঁজে পাবো, সমস্যা নেই। ওদিকে আমরা এখন মাত্র ঘামাবো না, এটার সময় না। আচ্ছা, তাহলে আমাদের ট্যাকটিক্যাল দিকটা কী হবে? আমরা তো হেরে গেছি এখন, আমাদের ট্যাকটিক্যাল পজিশনটা কী হবে? এই ট্যাকটিক্যাল পজিশন ঠিক করতে গেলে আমাদেরকে লিগালি দুটো প্যারাডাইম আছে, ফলো করতে পারি, অথবা কোনটা আমাদের জন্য বেটার এটা আমরা নিজেরা চিন্তা করতে পারি। এটা কিছুটা মাঠের আন্দোলন থেকে উঠে আসে। থিওরিটিক্যালি আমি কিছুটা আলোচনা করব, কিন্তু সঠিকভাবে কোনটা করা দরকার এটা আপনারা বুঝবেন, বা অথবা আমরা বিভিন্ন সময় আরও ছোটো ছোটো মিটিংয়ে প্র্যাকটিক্যালি কী ঘটছে, প্রত্যেকটা ঘন্টা ঘন্টা কী ঘটছে, তার দ্বারা আমরা এটা ঠিক করব। এই যে প্যারাডাইম, এই প্যারাডাইমকে একটাকে বলা হয় পপুলার সভারেন্টি প্যারাডাইম, যেটা একটু আমরা বললাম, হ্যাঁ, এটা লিগ্যাল টার্ম, যে গণসার্বভৌমত্ব বর্গ, গণসার্বভৌমত্বের ধারণা দ্বারা আমরা এখনকার যে আমাদের পরাজয়টা ঘটেছে, এই প্রতি বিপ্লবটা শোধরাবার একটা পথ হলো গণসার্বভৌমত্বের ধারণা, ঠিক আছে? আর আরেকটা ধারণা ছিল, এটা আমরা হারিয়ে ফেলছি, এটা ছিল রেভলিউশনারি প্যারাডাইম। যেমন ধরুন বলশেভিক বিপ্লব, রেভলিউশনারি প্যারাডাইম নিয়ে অতীতের ব্যবস্থার সঙ্গে একদম সম্পর্ক ছেদ হয়ে নতুন একটা ব্যবস্থা গড়ে উঠেছে। এটা তো পরিষ্কার না, এটা বুঝতে পারছি। বলশেভিক রেভলিউশনারি বিপ্লব হয়েছে, খেয়াল করবেন। এই জন্য আমার ভাষায় আমি কখনো বিপ্লব শব্দের ব্যবহার করি না, গণ অভ্যুত্থান বলি। হ্যাঁ, বিপ্লব শব্দ কেন ব্যবহার করি না? এটা কৌশলগত কারণে। কারণ এই এখনকার যে গণ অভ্যুত্থান, এখনকার যে বিপ্লবের যে শ্রেণী চরিত্র, আমরা তো পুরনো মার্ক্সবাদী, ব্যর্থ মার্ক্সবাদী, তো আমরা যে শব্দ ব্যবহার করতাম সেটা হলো বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লব। আপনি ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই, কিন্তু লোকে বুঝবে না। তো সহজ, গণ অভ্যুত্থান ভালো। তাহলে এই শব্দটা হলো যে আমরা আসলে একটা কী করেছি, আসলে একটা বুর্জোয়া বিপ্লব করেছি। এটা কি খারাপ কাজ? আচ্ছা, হ্যাঁ, কিন্তু অনেক খারাপ ভাববে। কেন বলি? কারণ বুর্জোয়া বললে আমরা ধনী ধনী ভাবি। বুর্জোয়া মানে ধনীরা করছে না, তা না। বুর্জোয়া মানে ব্যক্তি, মানে আমরা সবসময় কনসেপচুয়ালি আনক্লিয়ার। বুর্জোয়া শব্দটা পলিটিক্যাল, রাজনৈতিক বর্গ, এর মানে হলো ব্যক্তি। তার মানে আমরা ব্যক্তির স্বাধীনতা এবং ব্যক্তির মর্যাদা কায়েম করবার জন্য আমরা এই বিপ্লবটা করেছি। আমি ঠিক বলছি কিনা? যদি আমি পুরো গণ অভ্যুত্থানের চরিত্রের দিকে তাকান, আপনারা রাজাকার বলাতে খেলবেন কি জন্য? হোয়াট ইউ ডু? তাহলে এটা যেহেতু কী হিসেবে রাখলেন কেন? এই যে আপনাদের যে এই যে ক্ষোভটা, এই ক্ষোভটা প্রমাণ করে যে ব্যক্তির মর্যাদা এখানে ক্ষুণ্ণ করা হয়েছে। ফলে আপনারা ব্যক্তির মর্যাদার প্রতিষ্ঠা করার জন্য শেখ হাসিনাকে দেশ থেকে কোথায় তার আসল বাড়িতে পাঠাইছেন, ঠিক আছে না? একটা শব্দের দ্বারা রাজাকার বলছি আপনার, কেন আপনি অপমানিত বোধ করছেন? কারণ আপনি তো মুক্তিযোদ্ধা, আপনি সেই মুক্তিযোদ্ধার আপনি ধারাবাহিকতা আপনি ফিল করছেন আপনার মনের মধ্যে, আপনার অভিপ্রায়ের মধ্যে আছে। আপনি যা করছেন সেটা মুক্তিযুদ্ধের কন্টিনিউশন। খেয়াল করেন, শব্দ তৈরি করে জনগণ, এবং অপূর্বভাবে আপনারা বলতেছেন এটা দ্বিতীয় বিজয়, দ্বিতীয় মুক্তিযুদ্ধ। কারেক্ট, অবশ্যই দ্বিতীয় মুক্তিযুদ্ধ। যারাই বুঝে না এটা যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ, ওদের মনে খুব আঘাত লেগেছে, না না আমাদের ওকে রাখতে হবে। আরে ভাই, এটা যে অফকোর্স ইট ইজ। আচ্ছা, এখন কেন এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ, এর পক্ষে আমি কিছু লিগ্যাল যুক্তি আপনাদেরকে দিচ্ছি। যারা বুঝে নাই, সাধারণ মানুষ বুঝেছে, এটা আসলে আমরা আরেকবার বিজয় অর্জন করেছি। এটা সে উপলব্ধির দ্বারা, তার অভিপ্রায়ের মধ্যে, তার যে মনে যে কি আত্মা, তার আমি, তার কর্তা সত্তা, ও বুঝে গিয়েছে, ঠিক আছে না? এখন আমি যদি বলি যে কর্তা সত্তার নাম রুহানিয়া, তো আপনারা বলে যে হ্যাঁ ফরাবাদী মৌলবাদী সবাই বলে বুঝে গেছে। এটা কিন্তু ইসলামিক টার্ম অ্যাজ ওয়েল। এই যে মনের আত্মাকে, আত্মার যত্ন করা, আমরা আধ্যাত্মিকতা বলি না, আধ্যাত্মিকতা একটা সোজা বাংলা হলে মনের যত্ন। আর আধ্যাত্মিকতা বলে এটা রিলিজিয়াস, এটা আলাদা জিনিস চলে। মনের যত্ন বলে সব ঠিক ফিলোসফিক্যালি করেন, এটা বোথ সেকুলার অ্যান্ড রিলিজিয়াস। রুহানি তো বোথ সেকুলার অ্যান্ড রিলিজিয়াস। মানে আমার মনের যে উপলব্ধি, আমার যে মনের উপলব্ধিটা, এই উপলব্ধি আমার কাছে এখন পরিচ্ছন্ন, বুঝতে পারতেছি আমি।
আমার অপমান করলে আমি টের পাই। এই বিপ্লবটা আমাকে একত্র করে দেয়, আমি একত্র হয়ে গেছি। একটা কালেকটিভ ব্যাপার আমার মধ্যে ঘটতেছে, আমার আচরণে, আমার ব্যবহারে, চলাফেরায়, ঠিক আছে না? তাহলে এটা কিন্তু আমরা যদি ফিলোসফিক্যাল টার্ম আকারে ব্যবহার করি, শব্দটা আরবি কিন্তু ফিলোসফিক্যাল, এটা রুহানিয়াত, স্পিরিচুয়ালিটি, এটা ব্যবহার করছে কে জানেন? এই শব্দটা মিশেল ফুকো। বাংলাদেশে আমার একটা বই লিখেছি আমি, মার্কস, ফুকো এবং রুহানিয়াত, এটা বোঝাবার জন্য। যে ধর্মের সঙ্গে তথাকথিত সেকুলারের যে বিভাজন, আপনার ধার্মিকরা যে বিশেষত ধর্মবাদী এবং সেকুলারবাদীরা ধরে রাখে না, তারা ভাগ করে রাখে, একদিকে ধর্মবাদ আরেকদিকে সেকুলারবাদ। এটাই তরুণরা ভেঙে দিচ্ছে। এটা হলো বিপ্লবের খুব সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক। বিপ্লবের সবচেয়ে তাৎপর্য দিক হচ্ছে ভেঙে দিই। ঠিক আছে, কাছে আসতে হবে। আমি আস্তে আস্তে বলছি যাতে আপনি ধারণাগুলো ধরতে পারেন, কেমন? এবং আপনি লক্ষ্য করেন ঠিক একইভাবে যারা ইসলামী রাজনীতি করে তারা কি ছিল না রাস্তায়? তাদেরই তো সন্তান বিভিন্ন জায়গায় আছে। তাহলে এই যে আত্মা যখন উপলব্ধি করেছে যে তার মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে, সে রুখে দাঁড়িয়েছে। পাশ্চাত্য দর্শনে, পাশ্চাত্য রাষ্ট্রতত্ত্বে এটাকে তারা বলে বুর্জোয়া ডেমোক্রেটিক রেভলিউশন। ওদের কাছে এই শব্দ ধার করতে হবে এমন কোনো দরকার নেই। আমাদের কী দরকার? আমরা তো যথেষ্ট ধার করছি, আর কথা ঠিক না? আমরা কি বাংলা ভাষায় কিছু নতুন কিছু চালু করতে পারবো না আন্তর্জাতিক ক্ষেত্রে? তো আমরা করব। একদিন তোমরা আমাদেরকে রুল করেছো, ইউরোপ যা করেছে তাই নাকি বিশ্ব ইতিহাস। এবার বিশ্ব ইতিহাস আমরা সৃষ্টি করি, আমাদের ভাষায় আমরা কথা বলব, তোমাদেরকে শুনতে হবে। এবং এটা করাটা ফরাসি বিপ্লবের চেয়েও, এই যে ঘটনা ঘটেছে তা 1000 গুণ কঠিন। একটু দয়া করে বুঝতে হবে আপনাকে। ফরাসি বিপ্লব এটার তুলনা ছিল অত্যন্ত সহজ। এটা ছিল ফিউডাল একটা সমাজ। সেই সমাজে বুর্জোয়া শ্রেণী ফিউডালদেরকে উৎখাত করার জন্যে তারা বিপ্লবটা করেছে। কেমন? দুর্গের পতন ঘটেছে, রাজার ক্ষমতা চলে গেছে। তারা কি ফ্রেঞ্চ রেভলিউশনে কি হিউম্যান রাইটস, মানবাধিকার তার প্রতিষ্ঠা করেছে। আমাদের এখানে ব্যাপারটা তো সোজা ছিল না, কারণ আমাদের এখানে ইডিওলজিক্যালি যেসব শব্দগুলো ব্যবহার করা হয়, বিভিন্ন রকম শব্দ ব্যবহার করা হয়, যেমন গণতন্ত্র। আপনারা করেন না? যে জন্য তুষার বলে যে আমাকে ডাকছে, আমাদের তুষার, আমি তো গেলে আপনারা আমাকে ধরে পিঠা দেবেন। ও কেন? আমি লিখবো গণতন্ত্র জীর্ণবর্গ, এটা ব্যবহার করা যাবে। কারণ এই শব্দ দ্বারা ইম্পেরিয়ালিজম আমাদেরকে একদিন পর্যন্ত ব্যবহার করেছে। কে বলে গণতন্ত্র লাগবে, গণতন্ত্র নির্বাচন করো, নাহলে গণতন্ত্র হবে না। বুঝেছেন আমাদেরকে যে নির্বাচন ছাড়া গণতন্ত্র নেই, বলা হয়েছে তো নাকি? তারা কিন্তু এটা ব্যবহার করে কী জন্য? এই যে আমাদেরকে নিউ কলোনিয়াল শোষণ বজায় রাখার জন্য। তো এই জন্য আমি লিখেছি গণতন্ত্র এটা জীর্ণবর্গ, এই শব্দ আর ব্যবহার করা যাবে না। তবুও আমাদের কিছু কিছু বন্ধু ইন্টারন্যাশনালি অনেকে আছেন, যারা ওয়েন্ডি ব্রাউন যেমন একজন, আরও অনেকেই বলেন যে না ঠিক আছে, শব্দটা ভালো না, এখন করবে কি, ভালো শব্দটা নাই, আর তো কিছু ব্যবহার করতে পারো। তো ঠিক আছে, আমি মেনে নিছি, কিন্তু আমরা তো কন্টেন্ট বদলে দেব। ঠিক আছে? ইউরোপ বলতে চায় সে যা কিছু করেছে এটাই সার্বজনীন সত্য, এটা আমরা মানব না। আমাদের এই লড়াইটা প্রথমত সেই কারণে একই সঙ্গে অ্যান্টি ইম্পেরিয়াল বলতে হবে না, খালি ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়ছি, খালি সারাদিন এটা করে করে ঘরে বামপন্থী বিরাট সাইনবোর্ড লাগাই দিলাম কি আমি একটি কমিউনিস্ট পার্টি, খবর নাই তার। ঠিক আছে না? এগুলো বন্ধ করতে হবে, ইস্যু নিউসেন্স। যদি আপনি রিয়েলি বামপন্থা মার্কস লেনিনের ধারা অনুসরণ করতে চান, তাহলে ক্রিটিক্যালি রিড করেন। এখন 2024 সাল, লেনিন কতটুকু প্রয়োগ করতে পারবো, মার্কস কতটুকু প্রয়োগ করতে পারবো, আমাদেরকে রিড করতে হবে ক্রিটিক্যালি। ঢাকা শহরে বসে আমরা জার্মান কার্ল মার্কস পড়বো, এমন আমাদের মতো করে বুঝবো, মার্কস মতো করে বুঝবো না। আমাদের এই প্রাইড থাকতে হবে, বিকজ আমরা দেখাইছি আমরা পারি। আরে রাস্তায় মরতে পারতেছি, বই পড়ে বুঝবো না, এরকম কথা হলো? অবশ্যই বুঝতে পারবো। মার্কস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ডেফিনেটলি। মার্কসের ক্যাপিটাল সি দিয়ে লাগে, ছোটো সি না। ক্যাপিটাল একটা বিশ্ব ব্যবস্থা, সেলফ অর্গানাইজিং প্রিন্সিপাল, সেটা আমরা আরেকদিন আলোচনা করবো। ক্যাপিটাল এবং গণ অভ্যুত্থান আরেকদিন আলোচনা করবো। কিন্তু আজকে আমরা আরও ছোটোখাটো কনসেপ্টগুলো নিয়ে আমরা
মাথাটা পরিষ্কার করলে আর বড় জায়গাতে আমরা পৌঁছাতে পারবো। তাহলে প্রথম ঘটনাটা কী ঘটে গেল? এখন আমরা আসলে ব্যক্তির মর্যাদা এবং একই সঙ্গে ব্যক্তির স্বাধীনতা কায়েম করবার জন্য এই বিপ্লবটা ঘটিয়েছি, অভ্যুত্থানটা ঘটিয়েছি, ঠিক আছে? আর যেই প্রতি বিপ্লবকে ঠেকাবার জন্য আমরা এখন যে কৌশল গ্রহণ করব, এই কৌশলটা দুটো পথ খোলা আছে, আমরা আলোচনা করে দেখব কোনটা ভালো। যদি আবারও আমাদের আন্দোলনটা একটা বিপ্লবী রূপ পরিগ্রহণ করে, তো আমরা রেভলিউশনের কাজে যেতেই পারি। এটা আমাদের রাস্তার লড়াই বলে দেবে, তত্ত্ব বলে দেবে না। তত্ত্ব এবং আমাদের প্র্যাকটিসে একটা কী থাকবে, একটা মিল থাকতে হবে। তা এখন যদি উকিলরা আমাদের কাছে একটা তর্ক করতে বসে, আমরা কী বলবো? উকিলদের বলবো পপুলার সভারেন্টি, এই যে তর্কটা, এই তর্কটা বাংলাদেশের এই সংবিধানের মধ্যে, হাসিনার এটাকে কাটাছাড়া করারও আগেও এই সংবিধানের মধ্যে পপুলার সভারেন্টি স্বীকৃত। এটা একটু ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করেন। শুরুতে যখন ৭২ সংবিধান, যেটাকে তারা তাদের সংবিধান বলে, আমি আমাদের সংবিধান বলি না, কেন ওটা আমরা প্রণয়ন করি নেই, এটা পাকিস্তানিরা এই সংবিধান প্রণয়ন করেছে। পাকিস্তানিরা জানেন আপনারা? চুপ হয়ে গেছে। পাকিস্তানিরা, যাদেরকে আমরা পাকিস্তানের সংবিধান লিখতে বলছি, তারা এসে বাংলাদেশের সংবিধান লিখছে। এটা কি হলো? এটা পাকিস্তানি সংবিধান। তাহলে এটা তো আমাদের ৭২ সালে ফেলাই দেওয়ার কথা ছিল। কিন্তু তবুও আমরা বলবো ঠিক আছে, আমরা তো একটু হারিয়ে গেছি। এখন আমাদের পরাজিত জায়গা থেকে আমরা নেগোশিয়েট করতে আমাদের অসুবিধা নেই। তো কী নেগোশিয়েট করবো আমরা বলতে ঠিক আছে, আমরা পপুলার সভারেন্টি প্যারাডাইম যদি তোমরা মানো, তাহলে আমরা তোমাদেরকে একটা সুযোগ দেবো। কী সেটা? সেটা হলো এই যে আমাদের সংবিধানে প্রিঅ্যাম্বেলে কিন্তু পপুলার সভারেন্টি রিকগনাইজ, আমাদের সংবিধানে প্রিঅ্যাম্বেলে পপুলার সভারেন্টি রিকগনাইজ। তাহলে ঠিক আছে, তোমরা সাংবিধানিক ধারাবাহিকতা রাখতে চাও, তাহলে আসো পপুলার সভারেন্টি জায়গায়। আর যেটা পপুলার সভারেন্টির, যেটা শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার মানে নেই, ওটা বাদ, ঠিক আছে? ওইটা বাদ হওয়ার পরও এই সংবিধানকে আবার নতুন করে, কেউ কেউ বলি আমরা সংস্কার, আমি বলি গঠন। গঠন কেন বলি এটা পরে বলবো। তো ঠিক আছে, সংস্কারই হোক। শব্দ নিয়ে তো ঝড় করে আমার লাভ নেই, লাভ আছে কেন? সংস্কার শব্দটা আমার পছন্দ, হয়তো আমি একটু উগ্র লোক, আমি গঠন করতে চাই, কিন্তু গঠন শব্দটা অনেক ডিপার, আমি একটু পরে বলছি আপনাকে গঠন শব্দটা কী। কেমন? সংস্কারটা হলো একটা জিনিস আছে ভাঙা ভুঙ্গা, এটা আপনি ঠিকঠাক করবেন, ঠিক আছে, কিন্তু আপনি ঘরের তো নেই, কী বানাবেন? যুক্তি তো নেই। তাহলে করতে চান, তাহলে করতে হলে তাহলে একটা মাত্র খুঁটি আছে, খুঁটিটার নাম হলো কি? জনগণ সার্বভৌম এবং জনগণের অভিপ্রায় আইন, এটা সংবিধান স্বীকার করে। এই খুঁটিটা মানি আমি, অসুবিধা নেই। চলো এই খুঁটিকে কেন্দ্র করে তুমি আর বাকি সংবিধান লেখার জন্য আমাকে সুযোগ দিবা, তাহলে তোমার সঙ্গে একটা আপোষ হবে আমার, কিন্তু তার আগে চুপুকে যেতে হবে। এটা মানলাম, যদি আমাদের লয়ার এটা বলে আমরা এটা মানবো, অসুবিধা নেই। কিন্তু এটা নির্ভর করবে আমাদের মাঠের শক্তির উপর। আপনার যদি মাঠ দুর্বল হয়ে যায়, তখন এটা আরেকটা লিগ্যাল মুভমেন্ট যেটা আমরা আগাতে পারি। ফলে দুদিকে কাজ হতে, লিগ্যাল ব্যাটলস এবং আমাদের মাস মুভমেন্ট, মানে আমাদের তরুণদের যে বিদ্রোহ, তাদের যে লড়াই, এই দুটো পাশাপাশি চলতে হবে। একটা দুর্বল হয়ে গেলে কিন্তু আমরা ওটা তো হেরে যাব, ঠিক আছে? তাহলে ফাইন। এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন ইতিমধ্যে রাষ্ট্রের সংস্কারের কথা বলেছে, সমস্যা নেই, এটা তো মিনিমাম প্রোগ্রাম আমরা মেনে নিতেই পারি। কিন্তু আমরা পপুলার সভারেন্টিকে চূড়ান্ত প্রিন্সিপাল প্যারাডাইম গণ্য করে আমরা তর্কটা, আমাদের লড়াই, থিওরিটিক্যাল কনসেপচুয়াল লিগ্যাল তর্কটা চালাবো এবং মাঠে আমরা লড়াই চালিয়ে যাবো। মাঠে আমরা কখনোই মাঠ ছাড়বো না। শুধু তাই না, আমরা মাঠকে এইরকম গঠনতান্ত্রিক কাউন্সিল বানিয়ে ফেলব। এটা কি বুঝতে পারছি? আমরা গঠন, এই যে আলোচনা করছি, তার যাদের মধ্যে মনে বিভ্রান্তি আছে, এটা কেটে যাচ্ছে। এবং কাটবার পরে তখন তাকে নিয়ে জিজ্ঞাসা করবো আমরা কী চাই। আমরা বলছি না অভিপ্রায়, তো তোমার অভিপ্রায় কী? তুমি কী ধরনের বাংলাদেশ চাও? তাই এরকম মিটিং লাগবে না আমাদের। আচ্ছা, আপনি কী ধরনের শিক্ষা ব্যবস্থা চান? এটা কি কেউ বাড়ি থেকে এনে লেখা দেবে আপনাকে? আপনি বলবেন, আমরা বলবো কী ধরনের শিক্ষা ব্যবস্থা চাই, ঠিক আছে না? কী ধরনের শিক্ষা ব্যবস্থা, এটা আমরা বলবো। তাহলে তুমি লিখে দিতে পারবো না আমাকে। তাহলে আমি কি বলতে চাই, তার জন্য আমার কী লাগবে? এই শব্দটা মুখস্থ রাখবেন, কনস্টিটিউশনাল কাউন্সিলস। এটা কাউন্সিল এবং এটা লিগালি ভ্যালিড। মানে আমার এই কাউন্সিলের বাইরে তুমি আসে বাইরের লোক এনে কিছু লিখে দিতে পারবো না। আমি এখান থেকে যেটা দিয়ে উঠে হবে, মানে জনগণ তার অভিপ্রায়টা প্রকাশ করবে এবং তারই একটা লিখিত রূপ
প্রণয়ন করবা তুমি, তাহলে ডক্টর ইউনূসের দায়িত্ব হচ্ছে এটা করা, যে বিভিন্ন গভর্নিং বা কনস্টিটিউশনাল কাউন্সিল থেকে যেসব প্রস্তাবনাগুলো আসবে আপনাদের এখানে বিভিন্ন উপজেলায় বিভিন্ন জেলায় কাউন্সিলগুলো থাকবে, তাহলে জনগণকে আমরা কী করতেছি, সম্পৃক্ত করে ফেলতেছি। এই পুরো গণ অভ্যুত্থানকে একটা সত্যিকারের অর্থে একটা গণবিপ্লবী রূপ প্রদান করছি। জনগণ যারা বাইরে আমাদেরকে সাপোর্ট করেছিল তাদেরকে আমরা এখন কি করব, যুক্ত করে নেব এবং দিল্লিকে দেখাবো তুমি একটু সাবধানে হয়ে যাও, আসতেছি আমি। ফলে কনসেপ্টগুলো একদম মুখস্থ রাখবেন, কারো দ্বারা প্রচারিত হবে না। আপনাদের বিভিন্ন জায়গায় যেসব সমন্বয়কারী রয়েছে বিভিন্ন জেলায় তাদেরকে অবিলম্বে বলেন এরকম মিটিং করতে, দ্রুত বেগে, রাস্তা ছাড়াও দ্রুত বেগে করবেন। ওখানে উপজেলা আছে, ওখানে বহু কিছু আছে, বিশ্ববিদ্যালয় আছে, দ্রুত বেগে মিটিং করবে। আমাদের আরও বহু রকম আমাদের বুদ্ধিজীবীদের মধ্যে অত্যন্ত সম্মানিত একই রকম চিন্তা করে অনেকে আছে, তাদেরকে সামনে নিয়ে আসেন, আপনার লোকগুলোকে সামনে নিয়ে আসেন, সমাজ চিনুক তাদেরকে, যারা আপনার নীরবে আপনাদেরকে সাপোর্ট করে গেছে। এবং এই ধরনের কনস্টিটিউশনাল কাউন্সিলগুলো আপনারা ইমিডিয়েটলি আপনারা করেন। এটা হচ্ছে এই প্রতিবিপ্লবকে ঠেকাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পথ, লিগ্যাল পথ। এবং এটাই অভিপ্রায় থেকে আমরা অবশ্যই একটা গঠনতন্ত্র প্রণয়ন করব। আমাদের গঠনতন্ত্র হবে 16 পাতা। এখন যে গঠনতন্ত্র ওরা বানাইছে কনস্টিটিউশন নামে, এটা যদি ছুঁড়ে মারি তো আপনি মরে যাবেন। এটাই গণতন্ত্র বলে না, এটা ইট বলে। এটাই গণতন্ত্রের 16 পাতা হয়, ঠিক আছে? এখন যদি আমি মনে করি আমরা ডক্টর ইউনূসকে দিয়ে এই যে সাময়িককালীন একটা গঠনতন্ত্র আমরা চালু রাখতে চাই, তো উনি খুব সোজা একটা বক্তব্য দিলে সহজ। তিনি বলবেন আইন যা আছে তা তো, আইন তো আছে বাংলাদেশে, যা আইন আছে বাংলাদেশে এখন চলছে সবই চলবে, অসুবিধা। শুধু যে সকল আইন আন্তর্জাতিক মানবাধিকারের সঙ্গে সাংঘর্ষিক, কনফ্লিকচুয়াল, ওইসব আইন বাতিল হয়ে যাবে। বাস এক লাইন, এত বড় মোটো বই লিখতে হবে নাকি? এক লাইন। আর এটা বসে বসে কি ডক্টর ইউনূস লিখবে, আর বাকিটা বসে বসে রিফাত দেওয়ানের ব্যাখ্যা করা, উনি কী লিখছে, আদালতের কাজ ব্যাখ্যা করা, ঠিক আছে না? এইভাবে বিপ্লবটা আগে নিতে হয়, সিম্পল, সরল, সাধারণ মানুষ বুঝতে পারে। প্রত্যেকটা সাধারণ মানুষ বুঝবে আন্তর্জাতিকভাবে গৃহীত যে সকল মানবাধিকার সনদ যত কিছু আমার সরকার সাইন করছে, কেমন, এটা এখন বাংলাদেশের জন্য আইন। আমরা আন্তর্জাতিকভাবে উঠে গেলাম এবং সঙ্গে সঙ্গে কোনো দেশ না, সারা দুনিয়ার জনগণের নেতায় আমরা পরিণত হলাম। একটু ভেবে দেখেন, এই দীর্ঘকাল যে লড়াই চলেছে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য দেশে দেশে বিভিন্ন জায়গায়, এই লড়াইটা আমরা আত্মস্থ করলাম ঢাকাতে, আমাদের বিপ্লবের মধ্যে যুক্ত করে দিলাম যে আমরা যে আইন আছে সে আইন চলবে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি কোনো আইন আন্তর্জাতিক মানবাধিকারের সঙ্গে, আন্তর্জাতিক মানবাধিকার যতগুলো সনদ আছে তার সঙ্গে সাংঘর্ষিক হয়, এটা বাতিল, ঠিক আছে না? সেখানে আপনার খাদ্য ব্যবস্থা আছে, অধিকার আছে, স্বাস্থ্যের অধিকার আছে, নারীর অধিকার আছে, কি নেই সবই আছে, এবং ব্যক্তির মর্যাদা, ব্যক্তির স্বাধীনতা আছে, ঠিক আছে? এমন সেখানে এই যে পলিটিক্যাল ফ্রিডম, কেমন, যেগুলো আমরা বলি, এসবই আইন আছে। আমার তো ওটা ওই এক লাইনের মধ্যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টও বাতিল হয়ে যাবে, আলাদা করে বলা দরকার নেই। এবং কলোনিয়াল আমলের যতগুলো আইন আছে ওসব বাতিল হয়ে যাবে, সিপিআর বাতিল হয়ে যাবে, সহজ নয়। কেমন, আমরা ফকির লালন আমাদেরকে একটা জিনিস শিখেছে, কেমন, সংক্ষেপে সব বলিতে হয় ভাবনগর, কথা বলতে হবে সংক্ষেপ, অল্প 2 লাইনে। ফলে আমাদের গঠনতন্ত্র হবে খুব সিম্পল, 16 পাতার বেশি গঠনতন্ত্র হবে না। এটা কিসে ভিত্তিতে হবে? ওই যে জনগণের ইচ্ছা, তাকে আমরা অভিপ্রায়কে আমরা বিভিন্ন কনস্টিটিউশনাল কাউন্সিল, সাংগঠনিক কাউন্সিল আলোচনা করব। কেউ নদী রক্ষা করতে চায়, কেমন, কেউ তার জমি রক্ষা করতে চায়, কেউ খাদ্য রক্ষা করতে চায়, কেউ স্বাস্থ্য রক্ষা করতে চায়। এই যে স্বাস্থ্য রক্ষা করা যত কিছু তার অধিকার, আমরা এক লাইনে বলতে পারি যে রাষ্ট্রের কোনো অধিকার নেই, আমার সংবিধানে ভেবে থাকবে, রাষ্ট্রের কোনো অধিকার নাই জীবন, প্রাণ ও প্রকৃতি বিপন্ন করে এমন কোনো আইন করবার। বাস,
এক লাইন। আবার দেখবো যে এই লাইনের মধ্যে সব আসছে কিনা, দেখবো না, ও তো মেলা আকাঙ্ক্ষা আছে কথা বল। আমরা তারা যারা লিগাল এক্সপার্ট তারা আমাদেরকে বলে এটার মধ্যে কি কভার করে কিনা, এই হলো কাজ আমাদের। আমরা তাহলে অবিলম্বে আমাদের কাজটা হচ্ছে গঠনতান্ত্রিক কাউন্সিল অবিলম্বে ঘোষণা করা, প্রত্যেকটা জেলা জেলা মিটিং করা, আমাদের এখানকার নেতৃত্বের তরুণরা যাবে, প্রত্যেকটা ভাগ হয়ে যাবে, বিভিন্ন জেলা তারা এই কথাগুলো ছড়াবে, আমরা বই লিখবো, ছোটো ছোটো জনগণকে এডুকেট করব। আমাদেরকে পরবর্তী ধাপের জন্য আরও কঠোরভাবে আমাদেরকে আগাতে হবে, আরও পরিশ্রমের সঙ্গে আগাতে হবে, ওটা আরও ইন্টারেস্টিং হবে। দ্বিতীয় ধাপ, যখনই আমরা এটাতে যাব তখনই কিন্তু এরা ভয় পায় যাবে। ঠিক আছে, তাহলে আমরা যে জায়গায় ব্যর্থ হয়েছি, হয়তো ভালো হয়েছে আমি জানি না, সেটা হলেই আমরা রেভলিউশনারি প্যারাডাইমটা আমরা ফলো করতে পারিনি। রেভলিউশনারি প্যারাডাইম বলশেভিক প্যারাডাইম, মানে বলশেভিকটা যখন ক্ষমতায় গেছে তারা বলছে অতীতের সব আইন বাতিল, এখন আমরা নতুন আইন বানাবো। এটিকে বলে তার কনস্টিটিউটিং পাওয়ার, তার গাঠনিক ক্ষমতা। তার গাঠনিক ক্ষমতা দ্বারা সে নতুন আইন সে তৈরি করে, এর দ্বারা সে আপনার রেভলিউশন করেছে। ফলে অতীতের অর্ডার সরকার এবং রাষ্ট্র উভয়ই উৎখাত হয়ে গেছে এবং তার শক্তি বলে সে নতুন আইন প্রণয়ন করছে, কনস্টিটিউশন সে করছে। আমাদের সামনে অনেক অভিজ্ঞতা আছে, আর অন্যান্য দেশের অভিজ্ঞতা আছে, যেমন ধরুন সাউথ আফ্রিকার কনস্টিটিউশন, তাদের একটা অভিজ্ঞতা আছে, আমরা পড়ে দেখতে পারি। আজকে তো আলোচনা করার সময় একদিন হয়তো আমরা বসে দক্ষিণ আফ্রিকা কি মেক্সিকান কনস্টিটিউশন কি চিলি কনস্টিটিউশন পড়ে দেখবো, ওদেরও কিছু কৌশল আছে। তাহলে ওদের কৌশল থেকে আমরা তাই দেখবো যে আমরা আগামী পদক্ষেপগুলো আমরা কী কী আমরা নিতে পারি। তো এই পার্টটা আশা করি পরিষ্কার হয়েছে না, এটা আশা করি সব আমরা কমিশন করেছি। এখন আমি আপনাদেরকে যাব যে আমরা আমাদের কিছুটা বুঝে এবং কিছুটা থিওরিটিকের অস্পষ্ট থেকে আমাদের পরবর্তী কাজের একটা ডিরেকশন, পরবর্তী কাজের একটা দিক নির্দেশনা আমরা পেলাম। আমরা আর একটু ডিটেলে যারা সিদ্ধান্ত নেবে ওদের সঙ্গে বসে আমরা আরও ডিটেলে আলোচনা করবো। কিন্তু আমরা মোটামুটি ধারণা পেয়ে গেছি নাকি, একটা নকশা তো আমাদের সামনে এসে গেছে, আমরা কী কাজটা করবো। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে যেসব ধারণাগুলো আমাদের কাছে পরিষ্কার না, যদি আমরা ওটাকে পরিষ্কার না করি তাহলে কিন্তু আবার প্রতিবিপ্লব চলতে থাকবে। কেমন কী ধারণা বিপজ্জনক আমরা জানি না বা আমরা খেয়াল করি না, সেটা হচ্ছে আমরা তো এখনও পর্যন্ত বাংলাদেশে কী বলি, কেউ বাঙালি জাতিবাদী, কেউ বাংলাদেশি জাতিবাদী, কেউ ইসলামী জাতিবাদী, আসে না, আমরা বিভক্ত, বিভিন্নভাবে বিভক্ত হয়ে আছি, এক একজন এক একটা জাতিবাদের মধ্যে আছে। এই যে জনগণ কথাটা বললাম, এই জনগণটা ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে সে একত্র হয়েছে, কিন্তু এই বিভাজন কি নাই আমাদের মধ্যে? আছে তো নাকি? আপনার তো নিশ্চয়ই একমত হবেন যে আছে, কিন্তু যেহেতু আমাদের শত্রু এক, এটা আমরা তার বিরুদ্ধে আমরা লড়াই করেছি। তাহলে এই বিভাজনটা আমরা ভাঙব কী করে, কী ধারণা দ্বারা আমরা অগ্রসর হলে এই ধরনের বিভাজনটা আস্তে আস্তে আমরা সচেতন হব এবং ধীরে ধীরে এটা ভেঙে যাবে। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। কেমন এটা কি আমি বলি গঠন। কেমন আপনি খেয়াল করেন, আমরা দীর্ঘদিন ধরে আমরা বলেছি যে 72 সালের পর থেকে ক্ষমতাসীন শক্তি, ফ্যাসিস্ট শক্তি, যার দ্বারা সহজে আমাদেরকে শাসন করতে পেরেছে, সেটা হলো আমাদেরকে একদিকে সেকুলার, অন্যদিকে ইসলাম, এই বিভাজনটা বহাল রেখে, এবং তার রাজনীতির যে মূল, তার যে লক্ষ্য, সেটা হলো যখন ওয়ার অন টেরর শুরু হয়, তখন ওয়ার টেররের স্থানীয় সেনাপতি হিসেবে এখানে ইসলামপন্থীদের উপর দমনপীড়ন চালানোর মধ্য দিয়ে সে তার ন্যায্যতা পেয়ে যায় আন্তর্জাতিক ক্ষেত্রে। ঠিক আছে তো, এটা এর দ্বারা কিন্তু সে ন্যায্যতা পেয়েছে। তাহলে এই যে বিভাজন, আমরা সেকুলাররা ইসলাম শুনলে আমাদের গা জ্বালা করে, ঠিক আছে, আর ইসলামপন্থীদেরও সেকুলার শুনলে তাদের খুব খারাপ লাগে। ঠিক আছে, এটা ক্রিটিকটা চলতে হবে, কিন্তু এই মুহূর্তে যদি আমি পলিটিক্যালি চিন্তা করি, ধরা যাক এই বিভাজন তো আমি কালকে মুছে ফেলতে পারবো না, পারবো কি? আমরা পারবো না। তাহলে রাজনৈতিকভাবে এটাকে চিন্তা করার পদ্ধতিটা কী? এর পদ্ধতিটা হলো যে আমরা জাতিবাদ মধ্যে ফাঁদে পাড়া না দিয়ে সত্যিকারের পলিটিক্যাল লিগ্যাল একটা কনসেপ্ট আমাদেরকে গ্রহণ করতে হবে, যেটা আন্তর্জাতিকভাবে গৃহীত। বড় বড় লিগ্যাল লয়ার্স যারা, পলিটিক্যাল থিওরিস্ট, তারা এটা
মানেন, তারা বলে যে এটা সঠিক, এটাই সঠিক। সেটা কি? এটাকে তারা বলে পলিটিক্যাল কমিউনিটি, রাজনৈতিক জনগোষ্ঠী। দেখবেন আমার বই যখন আপনারা পড়বেন, আমি সবসময় রাজনৈতিক জনগোষ্ঠী বলি, বাঙালি বলি না, আদিবাসী বলি না, ইসলামী বলি না, রাজনৈতিক জনগোষ্ঠী। এই রাজনৈতিক জনগোষ্ঠীর মধ্যে সকলে অন্তর্গত, রাজনৈতিক জনগোষ্ঠীর মধ্যে সকলে অন্তর্গত। তাহলে টার্মটা কি? পলিটিক্যাল কমিউনিটি অথবা রাজনৈতিক জনগোষ্ঠী। এই টার্মটা কিন্তু আমাদের কাছে পরিচিত না, ঠিক আছে? যদি আপনারা দ্রুত এটাকে পরিচিত না করেন এবং পরস্পরের সঙ্গে কথা না বলেন, কয়দিন পরে কিন্তু আপনার মধ্যে বিভেদ তৈরি হবে। ওকে রাখবে না ও হিজাব পরে, ওকে রাখবে না ও লিপস্টিক দেয়, আমি করবো না এটা। ও টুপি পরে, ওকে রাখবো না, ওকে রাখবো না, ওকে আমেরিকান জিন পরে, না, এটা হবে না। উই বিলং টু দ্য সেম পলিটিক্যাল কমিউনিটি উইথ ডাইভার্সিটি। এটা আমার স্ট্রেংথ। এই পুরো গণ অভ্যুত্থানটা সফল হয়েছে, আমরা আমাদের তথাকথিত পরিচয়কে প্রদান করি নাই। আমাদের অন্যান্য যে সকল চিন্তা, অন্যান্য যে সকল ইমাজিনেশন, অন্যান্য যে সকল আমাদের কী বলে জ্ঞান বৃত্তি, কি বুদ্ধিবৃত্তি, এটাকে আমরা প্রদান করি নাই। আমরা প্রদান করেছি কাকে? প্রদান করেছি ওই ফ্যাসিস্ট, এটাকে তাড়া আগে, সব একত্রের নাম তাড়া থাকে আগে, সে চলে গেছে। ফলে পলিটিক্যাল কমিউনিটি কিন্তু ইতিমধ্যেই আমাদের অজান্তে আমরা গড়ে তুলেছি না? আচ্ছা, যদি গড়ে তুলে থাকি, তাহলে আমাদের কাজ হচ্ছে পলিটিক্যাল কমিউনিটিকে কনসেপচুয়ালি ভালো করে বোঝা, এটা মানেটা কী করে এটা কাজ করে, ফাংশন কী করে করে। তাহলে আপনারা আমার গঠন কথাটারও মানে বুঝবেন। কারণ আমরা যখন এই দীর্ঘকাল যখন আমি লিখতাম গঠন গঠন গঠন, আর ফরাদ ব্যক্তি আমাকে সংবিধান লাগে না, গঠন বুঝি না। এটা গঠন মানে এই বিভাজনকে কমিয়ে ফেলা, কমিয়ে ফেলে রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে আমার যে স্মৃতি আছে, আমার যে ধর্ম, আমার যে ইতিহাস, আমার যে ভাষা, এই সব কিছুকে ধারণ করবার একটা পাত্র তৈরি করা, এটাকে বলে পলিটিক্যাল কমিউনিটি। ঠিক আছে, আমরা একটু আস্তে আস্তে যাক। এইটা কী কী থাকে পলিটিক্যাল কমিউনিটি? সেটা প্রথমত থাকে যে আমরা কি বলি এটাকে, আর বলি যে আমাদের বিভিন্ন রকম প্রতিষ্ঠানগুলো যেটা আমরা শেয়ার করি। আমাদের সমাজে মেলা প্রতিষ্ঠান আছে না, সমাজে সামাজিক প্রতিষ্ঠান, এটা আমাদের প্রতিষ্ঠান গণ্য করা। আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সামাজিক প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠান গণ্য করে। উদাহরণ দেই, মসজিদ আছে, মন্দির আছে, গির্জা আছে, মাজার আছে না? এটা এই পলিটিক্যাল কমিউনিটি তাদের প্রতিষ্ঠান, এগুলোকে রক্ষা করা যায়। এগুলোকে পরস্পরের মধ্যে বিরোধ লাগানো যাবে না। তারা আলাপ আলোচনা করুক, তারা নিজেরা বুঝুক, তাদের সেই ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট হোক, তাদের পরস্পরের সঙ্গে সহমর্মিতা, বন্ধুত্ব এটা জুড়ে হোক। তাহলে এর মধ্য দিয়ে কী হবে? এই পলিটিক্যাল কমিউনিটি, যেটাকে আমরা রাজনৈতিক জনগোষ্ঠী বলছি, এই রাজনৈতিক জনগোষ্ঠীটা কী হবে? শক্তিশালী হবে। আমরা মধ্যে অনেকে, যেমন আমি নিজেও, অবশ্যই ইসলামের যে ব্যাখ্যা আমাদের অনেককে দেন, জ্ঞানী, তাদেরকে খুবই শ্রদ্ধা করি, এটার সঙ্গে আমি একমত না। আমি হলাম ভিন্নভাবে পড়েছি, তা পড়তে হবে আমাকে। কেন? কারণ আমাকে এই পলিটিক্যাল কমিউনিটিকে গড়ে তুলতে হবে। গড়ে তুলতে আমাকে এমনভাবে ইসলামকে পড়তে হবে যাতে রুহানিয়াত শুনলে কেউ যেন ভিমরি না খায়, মূর্ছা না যায়। যদি ফুকু ইউজ করতে পারে, আমি পারবো না কেন? আমি কি অন্যায় করছি? তাহলে আমি আমার মতন করে তাকে ব্যাখ্যা করবো, দর্শক লোকে আপনার মতো করে ব্যাখ্যা করবো, এবং দেখবো যে আমরা আসলে একই কথা বলছি। ঠিক আছে? আমি অনেক সময় যারা আমাদের দেশে অত্যন্ত জ্ঞানী আলেম, তাদেরকে বলি, দেখেন, যদি রবীন্দ্রনাথ যদি একটু বেশি ফার্সি লিখত, তো উনি কিন্তু পীর হয়ে যেত, রুমি হতেন। উনি গানের সঙ্গে তফাৎ নাই, উনি যাকে ডাকেন উনি কিন্তু আল্লাহকে ডাকেন, আর কাউকে ডাকেন না। যোগ্যটা পরে পার্সেন্ট যোগ্য। রামমোহন রায় কিন্তু একত্ববাদী, ফলে একত্ববাদ ইসলামের এক চেটিয়া না। ফলে এখানেও কিন্তু একটা একত্ববাদ আছে, দীর্ঘ একত্ববাদ গড়ে উঠেছে, তারা কিন্তু বিরোধ আছে। আমাদের আকিদার মধ্যে কিছু পার্থক্য আছে, ওটা ঠিক আছে, থাক না, অসুবিধা দেখি। কিন্তু আমরা উই বিলং টু দ্য সেম কমিউনিটি, যাতে এই বিভিন্ন ডাইভার্স চিন্তা, আমাদের বৈচিত্র্য নিয়েই আমরা এক। তাহলে পলিটিক্যাল কমিউনিটি খুব ইম্পর্টেন্ট। তাহলে প্রথম কাজটা হচ্ছে, এটাকে বলে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যে আমরা শেয়ার করি, আমাদের এই বোধটুকু জাগানো। আজকে দেখেন মন্দিরগুলো, এই যে যখন তারা আক্রমণ করা শুরু করলো, মন্দিরগুলো পাহারা দিচ্ছে কি? খেয়াল করছেন তারা? কেন? ওর কি মন তরফ করছে মন্দির ভাঙে ফেলা না, ওখানে তো করতে গেছে, কারণ এটা তারও
ওই মন্দিরের সে রক্ষা করেছে, এর দ্বারা সে যে বন্ধন তৈরি করেছে এটা বলে পলিটিক্যাল কমিউনিটি, ঠিক না? আমি তাদেরকে অভিনন্দন, আমরা তাদেরকে স্বীকার করি না, কিন্তু অভিনন্দন, সে কিন্তু অলরেডি কাজ করে দেখিয়ে দিয়েছে। আমি হয়তো তত্ত্ব পড়ে বলছি, ওরকম দেখাইছে এই পড়ার মধ্যে তুমি তত্ত্ব কম করো, আমি দেখাচ্ছি কেন পলিটিক্যাল কমিটি তৈরি হয়, ও দেখিয়ে দিয়েছে অলরেডি, যেতে হয় না আমার। এবং এটা যে কী পরিমাণ প্রশংসিত হয়েছে আন্তর্জাতিকভাবে এটা ভাষায় প্রকাশ করা যাবে। এবং আমাদের বিপ্লবটা এই 15 তারিখের মধ্যে তাদের যে পরিকল্পনা ছিল এটা আমরা নস্বাত করে দিতে পেরেছি এইভাবে। ফলে সকলের অবদান আমাদেরকে স্বীকার করতে হবে আন্তরিকতার সঙ্গে। ফলে আমাদের প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করতে হবে। তেমনি আমাদের প্রতিষ্ঠান, আমাদের বিশ্ববিদ্যালয় যেমন আছে, আমাদের মাদ্রাসাগুলো, জামিয়াগুলো আমাদের প্রতিষ্ঠান। ভেদ করা যাবে না, ভেদ করলে কিন্তু পলিটিক্যাল কমিটি হতে পারবে না। বিশ্ববিদ্যালয় কি কলোনিয়াল মাইন্ডসেট তৈরি করে, তারা কিন্তু মাদ্রাসার চেয়ে খুব ভালো এটা ভাববার কোনো কারণ নেই, কারণ ফ্যাসিজম কিন্তু এখান থেকে তৈরি হয়েছে, ঠিক কিনা? নাকি রাগ করছেন আপনার আমার? অলরাইট, তাহলে আমাদের কী করতে হবে? আমরা যেমন বদলাবো, মাদ্রাসাও আমরা বদলাবো। যদি আমি বলি না খালি আমাদেরটা হতে হবে, তাহলে হবে না, তাহলে আমার পলিটিক্যাল কমিটি না, ঠিক আছে? মাদ্রাসার ছেলেরা অ্যারিস্টটল পড়তে জানে, মাদ্রাসার ছেলেরা প্ল্যাটো পড়তে জানে, ভালো জানে, আমার সঙ্গে পড়ে, খুব ভালো জানে, বিশ্ববিদ্যালয়ে পড়ে না। তাহলে আমাদের কাজ হচ্ছে যে তাদেরকে আপগ্রেড করা, আর আমাদের যে অহংকারটা আছে, সেকুলার ওয়েস্টার্ন ইগো, কলোনাইজ মাইন্ড, এটাকে ভেঙে বুঝতে পারা যে আমাকে কোরআন শরীফ পড়তে হবে। এবং আমরা এবারে কোরআন শরীফ, এই যে হুজুররা হেলিকপ্টার চড়ে চড়ে যে ওয়াজ করে, না এটা হবে না, এটা হবে না, আমাকে জবাবদিহি করতে হবে। কোথায় পেয়েছো? আমাকে জবাবদিহি করতে হবে, কোথায় পেয়েছো তুমি কোরআন শরীফে এটা? তাহলে যখন আমরা এটা করতে পারবো, এই যে গঠন, এই দেখেন আমি গঠন কথাটা বলছি, এটা কিন্তু সংস্কার কি? এটা কি সংস্কার? এটা গঠন। আমি গঠন করতেছি পলিটিক্যাল কমিউনিটি, এটা ব্রিলিয়েন্ট। যখনই গঠন করব, ঠিক আছে, আমরা আমাদের ফকিরের একটা ভাষা বলে, দয়াল নবীর দয়া হলে দেখবি লীলা কি চমৎকার। দয়াল নবীর দয়া হলে দেখবি লীলা কি চমৎকার। দেখবে যে কীভাবে পলিটিক্যাল কমিটি গড়ে উঠছে, টেরো পাবো না। পাওয়ারফুল নেশন, পাওয়ারফুল, তাকে ভাগ করার কোনো শক্তি নাই। এখানে মন্দির আছে, মসজিদ আছে, গির্জা আছে, সবই আমার কমিউনিটি। তারা তার কাজ বলবে, আমরা শুনবো, আলোচনা করব, যেটা আমাদের কমন, যেটা আমরা শেয়ার করি, যে উই বিলং টু দ্য সেম কমিউনিটি। ফলে আমাদের একটা কমন গোল আছে, সেই গোল থেকে আমরা কেউ বিচ্যুত হব না। এই আলোচনা করতে কী অসুবিধা, কী সমস্যা? এবং আমরা সকলকে বিনয়ের সঙ্গে বলবো, আমরা কিন্তু সৌদি আরব না, আমরা কিন্তু বাংলাদেশ। ফলে সৌদি আরব বানাবার চেষ্টা করবেন। আমরা ইরান না, আমরা বাংলাদেশ, আমাদেরকে ইরান বানাবার চেষ্টা করবেন। আমরা তুরস্ক না, আমরা বাংলাদেশ। বরং তুরস্ক শিখুক আমাদের কাছ থেকে কিছু, সৌদি আরব কিছু শিখুক আমাদের কাছে। আমাদের ছেলেমেয়েরা যখন যায়, আপনারা ছেলেমেয়েদেরকে তো মিসকিন বলেন নাকি? না, এটা আমরা সহ্য করব না, ঠিক আছে? আপনারা টাকা দিয়ে খালি মসজিদ বানাইতে দেবেন, আর কোনো টাকা খরচ করার জায়গা নেই আমাদের। আমাদের খাদ্যের সমস্যা নেই, আমাদের উন্নয়নের সমস্যা নেই, না, এগুলো চলবে না, এগুলো চলবে না। বাংলাদেশ কাছে শিখতে হবে, কারণ ইসলাম আপনার বাপের সম্পত্তি না, এটা আমার ওটা। শুধু তাই না, ভারতবর্ষের ইতিহাস একই সঙ্গে ইসলামের ইতিহাস, ঠিক আছে? ফলে একে বলে গঠন। এই যখনই আপনি এই কথাগুলো বলবেন, বুঝাচ্ছেন, আপনি একত্র হচ্ছেন, ঐক্যবদ্ধ হচ্ছেন, এটাকে বলে গঠন। আপনি একটা শক্তিশালী রাজনৈতিক জনগোষ্ঠী আকারে বিশ্ব সভায় হাজির হচ্ছেন। দুনিয়ার কোনো শক্তি নাই আপনাকে উপরে কোনো আঙ্গুল তুলে আপনার চোখের দিকে তাকিয়ে চোখ রাঙ্গা করে কোনো কথা বলে। আমরা যখন পলিটিক্যাল কমিউনিটি হব, আমরা আমাদের মর্যাদার জন্য আমরা না খায়েও থাকবো দরকার হলে, আমরা কিন্তু দেশকে ইকোনমিক্যালি ডেভেলপ করব। আমাদের আগামী দিনে আমাদের প্রচুর সায়েন্টিস্ট লাগবে, প্রচুর আমাদের ইকোনমিস্ট লাগবে, প্রচুর তরুণ লাগবে, প্রচুর লাগবে। আমরা বাংলাদেশকে
5 বছরের বেশি সময় নেব না যেন আমরা ইউরোপের সমান হতে পারি। আমি ইউরোপে আমরা তরুণরা চ্যালেঞ্জ করবো, আমরা ইউরোপও তো আমাদের কাছে ফালা দিব, আমার কাছে দূর ইউরোপের কথা বলছি আমি। কারণ আমরা অ্যাগ্রো ইকোলজিক্যাল, আমাদের 3টা নদীর মোহনে আমাদের দেশ, পানিতে আমরা সমৃদ্ধ। পেট্রোলের চেয়ে বেশি দাম মিষ্টি বানে, দুধের চেয়ে বেশি দাম মিষ্টি বানে, আর কিসের চেয়ে বেশি দাম মিষ্টি বানে জানেন তো? মদের চেয়ে। তা আমাদের ভয় কী? তো আমরা আমাদের পানি নষ্ট করতে দেবো না কাউকে, আমাদের জমি নষ্ট করতে দেবো না কাউকে, আমাদের সম্পদ কাউকে নষ্ট করতে দেবো না। ফলে আমাদের কোনো ভয় নাই ইকোনমি। এই যে বলে যে ইকোনমি টিকবে না, এই টিকবে না, সে টিকবে না, ভুয়া কথা এগুলো, এগুলো কোনো বেসিস নেই। এর নিয়ে যথেষ্ট রিসার্চ আমাদের দেশে হয়েছে। আমি কৃষি নিয়ে কাজ করি, আপনারা যদি আমার কেন্দ্রে গিয়ে থেকে থাকেন আপনি দেখবেন যে খুবই ভালো থাকতে পারি আমরা, ঠিক আছে না? তাহলে এটাকে বলে গঠন। গঠন কথাটা গুরুত্বপূর্ণ। তাই আমি করজোড়ে বলবো আপনার গঠন কথাটা পরিচিত করেন, ফ্যামিলিয়ার করে দেবেন। সংস্কার বলেন না, সংস্কারটা শুনতে কেমন জানি লাগে, ভালো লাগে না, কিন্তু সংস্কার অসুবিধা নেই। সংস্কার গঠনের অন্তর্গত। কিছু কিছু জায়গায় সংস্কার, কিছু কিছু জায়গায় নতুন করে ভাবনা, নতুন করে নকশাগুলো নতুন করে ভাবনা করতে পারে। তাহলে একটা গেল, আমরা এটা গেল। এরপর আমাদের কিছু আমাদের একটা কালেকটিভ আইডেন্টিটি আছে। আমরা কি একজন করে বাঙালি, একজন করে বাংলাদেশ জাতিবাদ, আমাদের একটা কালেকটিভ আইডেন্টিটি লাগবে। অ্যাগ্রি করতে হয় সকলে যে কোনটা আইডেন্টিটি আমরা সকলে পছন্দ করি। একজনটা আরেকজনের উপর চাপা দিলে চলবে না। আমি বাঙালি গিয়ে আমি চাকমাকে বলে তোমাকে বাঙালি হতে হবে, এটা হলো কিছু? এটা হবে না। ও তো যুক্ত করতে হবে তাকে। তাহলে পলিটিক্যাল আইডেন্টিটি আমরা কীভাবে বললে আমরা সকলে থাকতে পারি সেটা আমরা আলোচনা করতে পারি, ঠিক আছে? আমি বাঙালি আমার ভাষা এবং সংস্কৃতির দিক থেকে, চাকমা তার ভাষা, রং তার ভাষা, মান্দি তার ভাষা সংস্কৃতির দিক থেকে থাকে। ও নেশন, ও কিন্তু একটা নেশন, একটা ইথনিক গ্রুপ বা নেশন, সেই স্বীকৃতি তাকে দিতে হবে। যদি আমি তাকে দেই তখন সে কিন্তু বাংলাদেশ নামটা তার কাছে প্রাইড হবে। তার জন্য বাংলাদেশ নাম তার কাছে প্রাইড, আমার দেশ, এখানে আমি আমার সংস্কৃতি অ্যাজ এ নেশন আকারে আমি থাকতে পারি। আদিবাসী এটা ভালো শব্দ না, সুন্দর না, ঠিক আছে না? তাহলে কীভাবে তার ডিগনিটি, যে ডিগনিটির জন্য আমি লড়াই করেছি, সেই ডিগনিটি রক্ষা করার জন্য আমি তাকে আনতে পারি, এটা আমাদের কমন লড়াই। তাহলে ওদেরকে ইনটেপ করতে হয়। আজকে আমরা পাহাড়ের নিয়ে কথা বলতে পারি, কিন্তু সমুদ্রের সাঁওতালদের কী হলো, রাজবংশীদের কী হলো, ওদের যাবে কোথায়? মান্দিদের কী হলো, ওদের যাবে কোথায়? ওখানে কলা বাগান দিয়ে ওদের পুরো বন ধ্বংস করে দিয়েছি আমরা। এটা হবে না। তাহলে আমরা এই দেখেন কালেকটিভ আইডেন্টিটি হলো পলিটিক্যাল কমিউনিটি তৈরি করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে কী হবে? এরপর আমাদের একটা কমন, আমাদের একটা অভিমুখ লাগবে, একটা উদ্দেশ্য লাগবে। আমরা কোথায় যেতে চাই? আপনারা কোথায় যেতে চান? কী হতে চান আগামী দিনে? ভেবেছেন কখনো কী হতে চান? না, বাংলাদেশ ইতিহাস সঙ্গে আমি পাশ্চাত্যকে পরাজিত করতে চাই, এটা একমাত্র সম্ভব। আমি দেখিয়ে দিয়েছি আমি কি পারি। তুমি টেকনোলজি দিচ্ছ, সার্ভেলেন্স দিচ্ছ, মাল্টিনেশনাল কোম্পানি দিচ্ছ, হেন কোনো কাজ নাই, তুমি আমাকে দমন করার জন্য ব্যবহার করো না। এমনকি তুমি শেখ হাসিনা করেছ। যদি আমি শেখ হাসিনাকে ফালা দিতে পারি তো আমি তোমার দিকে তাকাবো কি জন্য? তুমি আমার কাছে আসবে। বাংলাদেশ হবে বিশ্ব সভ্যতার কেন্দ্রভূমি, চান কি না? জানি আমি এখন আগ্রহী না। আমরা বিশ্ব সভ্যতা নিয়ে কথা বলছি, গাড়ি করবো না নৌকা বানাবো পরে দেখবো, ঠিক আছে? পরে দেখ, কিন্তু আমি বুঝছি স্পিরিটটা গ্রহণ করলাম। আমি স্পিরিটটা গ্রহণ করবো, টেকনোলজিতে অত্যন্ত অ্যাডভান্স করবো, সায়েন্টিস্ট লাগবে প্রচুর। আমরা অন্তত 8-10 ডক্টর, আমরা বলে ডক্টর ইউনুসকে দিয়ে আমাদের হবে না, আরও 100টা নোবেল লাগবে। 100টা নোবেল 5 বছর কি আমরা পাবো? আচ্ছা পেলাম, দিলাম না তারা। আমরা কি সত্যিকার অর্থে সায়েন্টিস্ট, পিওর লিটারেচার, সায়েন্স, ফিলোসফিতে আরও 100টা এই স্তরে তরুণ তৈরি করতে পারবো না? পারবো কি না? বাস, আমরা বড় স্বপ্ন দেখি না, ছোটোখাটো স্বপ্ন কেন দেখি? ছোটো স্বপ্ন দেখবেন না প্লিজ। ছোটো স্বপ্ন দেখে কলোনাইজ মন, ও মনে করে কিছু করতে পারবে না। কেন ছোটো স্বপ্ন দেখব? আমরা বড় স্বপ্ন দেখব। এবং বড় স্বপ্ন যে আমরা পারি,
আমরা তো দেখাই দিচ্ছি গণঅভ্যুত্থান, এটা তো ফরাসি বিপ্লব চেয়ে বড় বিপ্লব করে দিয়েছে। তাহলে আমি ছোট কেন দেখব? চিন্তা করুন। তাহলে কখনো নিজেকে ছোট করবেন না প্লিজ, তরুণদেরকে বলছি, নিজেকে ছোট করবেন না, নিজেকে বড় চিন্তা করে আপনি পারেন। আপনি যদি এটা পারেন, গুলির সামনে দাঁড়ায় হাসিনাকে তাড়াইতে পারেন, আপনি কি পারবেন না আমাকে বলেন? ঠিক আছে জি না, পারবেন না যদি আপনি আগে আগাইতে পারেন। আমাদেরকে কিন্তু ওটা ঠিক আছে বুঝছি, কিন্তু আমাদের কিন্তু তৈরি হতে হবে এখন। আমাদের আগামী উদ্দেশ্য এই জন্য আমাদের পরবর্তী কিছু আমাদের কমন পারপাস থাকবে, একটা কমন পারপাস বাংলাদেশ। এরপরে যেটা আমাদের লাগবে সেটা হলো আমাদের মিউচুয়াল অব্লিগেশনস, পরস্পরের প্রতি আমাদের যে দায়, এই দায় আমাদেরকে স্বীকার করতে হবে। ঠিক আছে, মেয়ের প্রতি ছেলেদের দায়, ছেলের প্রতি মেয়েদের দায়, হিন্দুর প্রতি মুসলমানের দায়, মুসলমানের প্রতি হিন্দুর দায়, এই যে পরস্পর গরিবের প্রতি ধনীর দায়, ধনীর প্রতি গরিবের দায়, এই দায়গুলো আমাদেরকে মানতে হবে অ্যাজ এ মোরাল ভ্যালুস, নৈতিক নীতি হিসাবে। এটা আইন করে সব হবে না, আইন করে সব হবে না, কেমন? তাহলে এটা আমাদেরকে করতে হবে কি, আমাদের মোরাল মিউচুয়াল অব্লিগেশন। ওকে, আর এরপরে যেটা হবে যে এই যে আমার কথাগুলো বললাম, আমার কথা অনেক লম্বা হয়ে যাচ্ছে, ঠিক না? আচ্ছা, তাহলে এই যে আমি কথাগুলো বললাম তার সঙ্গে যুক্ত করব আমরা এই রাজনৈতিক জনগোষ্ঠী যখন গড়ে ওঠে তখন গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে তার ইতিহাস, হিস্ট্রি, ইতিহাসটা। ঠিক আছে, আপনারা খেয়াল করছেন যে আমি একটা স্লোগান দিতাম, ছেলেরা দিয়েছিল, আমার কাছে ভালো লাগছে, আমি এটা ব্যবহার করতাম। এটা হচ্ছে ইনকিলাব জিন্দাবাদ। ঠিক আছে, অনেকে মনে করে এটা উর্দু, এটা কিন্তু আসলে উর্দু, সে অর্থে উর্দু ছিল না, এটা উপমহাদেশের রেভলিউশনারি স্লোগান ছিল। সেই সময় উর্দুটাই ছিল কমন, এই ভাষাটা সকলে বুঝত। ঠিক আছে, এবং এটা একজন উর্দু কবির আবিষ্কার করা, পরে ভগৎ সিং এটা ব্যবহার করেছে। এটা উপমহাদেশের ইনকিলাব জিন্দাবাদ বলার কারণটা ছিল এরা বলেছে যে নেগোশিয়েটেড স্বাধীনতা আমরা চাই না ইংরেজের সঙ্গে, বৈশ্বিক দর কষাকষির স্বাধীনতা আমরা চাই না। ইংরেজকে শেখ হাসিনার মতো লাথি মিলে তাড়ানো উচিত ছিল, আমরা পারি নাই, ফলে আমরা এখনও কলোনাইজ হয়ে গেছি। ফলে এই বিপ্লব আমরা যেটা করেছি এটা ইনকিলাব জিন্দাবাদ, কারণ আমরা পুরনো কলোনিয়াল হিস্ট্রিকে তাড়াই দিই। স্লোগান এটা মানতে হবে কথা না, এটা আমি দিলাম, আপনাদের কাছ থেকে কেউ একজন দিচ্ছে, সেখান থেকে ভালো লেগেছে, তাৎপর্যটা আমাদেরকে বুঝতে হবে এটা। এখন হিস্ট্রি কথা যখন যাব আমাদেরকে মনে রাখতে হবে কর্পোরেটদের ফাঁদে পা পড়া যাবে, দেওয়া যাবে না। বাংলাদেশের তরুণদের জি জেনারেশন বলা তাদেরকে অপমান করা, জেনজি বলা তাদেরকে অপমান করা, এটা করতে দেবেন না কাউকে। বাংলাদেশের তরুণরা বাংলাদেশের তরুণ, ওরা জেনজি ফেনজি না। এগুলো শিখেন না আমাদেরকে, এগুলো শিখছি আমরা, বুঝি কে বলেছে আপনাদেরকে, এটা বলেছে বিল গেটস, এটা জানি আমরা। এটা শিখেছে আমাদেরকে জুকারবার্গ। ঠিক আছে, এখন এই যে কথা বলতেছি আমি এতক্ষণ, এই কথা কি জেনজির ভাষা? তো উই আর নট জেনজি, ডোন্ট ইনসাল্ট আস। ঠিক আছে, তো তুমি সার্ভেলেন্স টেকনোলজি বানাইছো, কর্পোরেশন বানায়, দুনিয়া আমাদেরকে সারাক্ষণ শোষণ করতেছে। ঠিক আছে, যত ইনফরমেশন আছে সব ডাটা নিয়ে এখন দিতেছে বড় বড় ওয়ার্ড মেশিনারিজে, আর আমি জেনজি, আমি কিছু জানি না। এটা হবে না, প্লিজ ডোন্ট অ্যালাউ ইট। আমি এটা নিয়ে বাড়াবো না, কারণ আমার লেখা আছে ফেসবুকে, বলে পারলে আমি আর একটা বই লিখে দেবো কী করে কর্পোরেশনগুলো প্ল্যান উইথ এটা করে, যার কারণে অকুপাইড কি ওয়াল স্ট্রিট ব্যর্থ হয়েছে, এইগুলো বলে বলে ব্যর্থ করেছে। আমরা কিন্তু কনফিউজ হব না এটা দ্বারা। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ যে কোন কনসেপ্টটা আমরা গ্রহণ করব, কী গ্রহণ করবো, এটা অলওয়েজ ক্রিটিক্যাল। আমরা বাংলাদেশের তরুণ, আমরা বিপ্লব করে দেখা দিচ্ছি আমরা পাবি, তোমাকে লাগবে না। আমরা জুকারবার্গ পড়ে কি বিপ্লব করছি নাকি? আপনি কি জুকারবার্গকে ফেসবুক করে করে বিপ্লব করছেন, ব্যবহার করছেন? ঠিক আছে, অসুবিধা নেই, ওরা তো আমরা AK-47 ব্যবহার করি, যেটাকে আমরা রাশিয়ান বিপ্লব বলতাম।
AK-47 আমরা কি করি না, মুক্তিযুদ্ধের সময় ব্যবহার করছে না? তো ডোন্ট টেল দ্যাট বিকজ উই ইউজ ইউর টেকনোলজি, যে আমি তোমার গোলাম, যে তুমি আমাকে দিছো এই জ্ঞান, না এটা না, আই হ্যাভ ইউজ ইট, আমার অর্গানাইজেশন, আমার নেটওয়ার্ক, আমাদের চিন্তা, এটা হাতিয়ার, এটা আমার হাতের কাছে পাইছি, এটা যে আমি করছি, না পারলে অন্য কিছু করতাম, ঠিক আছে? তাহলে এটা আমাদের শেয়ার হচ্ছে, খুব শেয়ার। এই জন্য খুব গুরুত্বপূর্ণ হলো যে আমরা পলিটিক্যাল কমিউনিটিকে আমরা যখন গঠন করি তখন সেখানে ইতিহাস, সংস্কৃতি, কল্পনা খুব গুরুত্বপূর্ণ। কল্পনা করতে পারে, নিজেদের সম্পর্কে কল্পনা করতে পারে, ইতিহাসের সঙ্গে মিলিয়ে কল্পনা করতে পারে যে আমরা কি হতে চাই, এই কল্পনাটা করতে পারো। কেমন? কল্পনাটা কেন ইম্পর্টেন্ট আমি একটু থিওরিটিক্যাল পার্টটা বলি। কেমন? কল্পনা ইম্পর্টেন্ট হলো যে এই যে আমরা নিজেদেরকে একটা পলিটিক্যাল কমিউনিটির অন্তর্গত মনে করি, যেমন আমি বললাম যে আমি বাঙালি জাতিবাদী, এইটা যখন আমি অনুমান করি তখন আমাকে বুঝতে হবে যে আমি নিজেকে কল্পনা করতে পারছি একটা কমিউনিটির মধ্যে বিলং করা। এই যে কল্পনা করা, এই জন্য বলে ইমেজিন কমিউনিটিস। বেনেডিক্ট অ্যান্ডারসনের একটা বই আছে ইমেজিন কমিউনিটিস, এখান থেকে আমি কথাটা আপনাদেরকে বললাম। এই জন্য কল্পনা করতে পারা খুব গুরুত্বপূর্ণ যে আমরা সকলে একই পলিটিক্যাল কমিউনিটি, তার মধ্যে আমরা বিলং করি। কেমন? তো এরপরে আমরা যেখানে যে জায়গাতে আমরা করব আমাদের সংস্কৃতি, কল্পনা, এই সমস্ত কিছু আমাদের এই যে আমাদের গঠন, যেটা আমাদের একটা পলিটিক্যাল কমিউনিটি আকারে আমরা যেভাবে নিজেকে গঠিত করি, এর উপাদান আকারে আমরা যত দ্রুত আত্মস্থ করতে পারবো তত দ্রুত বেগে আমাদের শক্তিটা বৃদ্ধি পাবে। ঠিক আছে? তো পলিটিক্যাল কমিউনিটির কনসেপ্টটা মোটামুটি একটা ধারণা পেয়েছেন আমরা। ওকে, আমরা আরও আমার বইতে মধ্যে কিছুটা আমরা আলোচনা করেছি, আমরা দেখব। ফলে এটা এই গঠনের ব্যাপারটা যে দিকটা খালি খেয়াল করতে হবে, এই গঠনের কাজটা কিন্তু আগামী দিনে করতে হবে ব্যাপারটা তা না, কিন্তু এখনই শুরু হয়ে গেছে। কারণ গঠনের কাজটা যদি শুরু না হতো তাহলে তো এই গণঅভ্যুত্থান আপনারা করতে পারতেন না, আপনারা তো অলরেডি তো করি। তো এটা বীজ আকারে আছে, এটাকে এখন পরিপূর্ণ রূপ আমাদেরকে দিতে হবে। সেখান থেকে আমরা মনে করি যে আমরা অগ্রসর হব। তো আমরা আরও অনেক কিছু বলার আছে, যদি আমরা শুনতে চান, সময় দিতে চান নিশ্চয়ই আমি আবারও আসবো। কিন্তু আমি মনে করি যে একটু বিরুদ্ধে দিয়ে আমরা কিছু প্রশ্ন নেই, তাহলে একটু জীবন্ত হবে, একটু আমরা আলোচনা করতে পারবো আরও। হ্যাঁ, ঠিক আছে, ওকে ওকে।